তখন যে আলোচনা করতে করতে আমার এমনিতেই ওভার টাইম হয়ে গেছে, তারপরেও যা টেকনিক্যাল ডিস্টার্বের কারণে আলোচনাটা আমরা করতে পেরেছি। যে বিষয়টা আমরা করছিলাম সেখান থেকে আমি শেষ করেছিলাম, সেটি হচ্ছে যে এই যে অষ্টম ভাব, অষ্টমের পর অষ্টম থেকে কিন্তু মানুষের এই যে যেমন দুর্ঘটনা, ঝামেলা, জটিলতা বিচার করা হয়, হ্যাঁ, এই অষ্টম থেকে আবার দাম্পত্য সুখ বা কনজুগাল লাভ যেটা, এটাকে কিন্তু বিচার করা হয়। অর্থাৎ একটা মানুষ ষষ্ঠ ভাব থেকে যেমন তার প্রেমের উদয় হলো বা প্রেম প্রণয়ের আসক্তি বা কামনা বাসনার উদয় হলো, সপ্তমে যে কিন্তু তার পূর্ণতা প্রাপ্তি হলো, অর্থাৎ তার বিবাহ হলো। হ্যাঁ, বিবাহ হওয়ার মাধ্যমে সে কিন্তু সাংসারিক সুখ। শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। শোনা যাচ্ছে। একটু কি ডিস্টার্ব হচ্ছে? কথায় ডিস্টার্ব হচ্ছে কিছু? না না হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ। আচ্ছা, মাঝখানে কে যেন কথা হুম হুম, বলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে বিষয়টি বলছিলাম যে ষষ্ঠ থেকে প্রেম প্রণয়, সপ্তম থেকে বিবাহ এবং অষ্টম থেকে বিবাহিত জীবনে এই যে প্রবেশ বা বিবাহিত জীবন বা সাংসারিক সুখ সমৃদ্ধি, যেটা অষ্টম থেকে যেমন দুর্ঘটনা, ঝামেলা, জটিলতা, দুরারোগ্য ব্যাধি, তারপর আয়ু বা নিধন বিচার করা হয়, ঠিক তদ্রুপ অষ্টম থেকে কিন্তু আবার দাম্পত্য সুখও বিচার করা হয়। এই অষ্টমে এসে কিন্তু প্রেমের সমাপ্তি ঘটলো, অর্থাৎ যে প্রেম প্রণয় ষষ্ঠ থেকে শুরু হলো, সপ্তমে যে তার বিয়ে হলো, অর্থাৎ প্রেমের পূর্ণতা হলো, এবং অষ্টমে যে কিন্তু পূর্ণতা পেল। এই সংসার করতে করতে মানুষের মনের ভিতরে কিন্তু আবার যখন সে পূর্ণ সংসারে লিপ্ত হলো, তারপরে কিন্তু তার মনে আবার উদাসীনতা আসলে, যে কিছু ভালো লাগছে না বা স্বাভাবিক যে বিষয়গুলো হয়, অষ্টম থেকে কিন্তু জরা জীর্ণতাও আসে। অষ্টম ভাব থেকে আবার জরা জীর্ণতাও বিচার করা হয়, অর্থাৎ হতাশাও বিচার করা হয়। সুতরাং এই হতাশা থেকে সে কিন্তু নবম ভাবে যে, অর্থাৎ ধর্মভাবে যে গুরুদেবের কাছে চলে গেল। গুরুদেবকে বৃহস্পতি, অর্থাৎ ধনুরাশি কিন্তু বৃহস্পতির ক্ষেত্র। হ্যাঁ, এই বৃহস্পতির ক্ষেত্রে যে তার মধ্যে কি হলো, গুরুর কাছ থেকে সে পরামর্শ নিল যে আমার ভালো লাগছে না, আমি এই সংসারের এই ঝামেলা জটিলতা, এটা নেই ওটা নেই, এই সমস্যা, এই অভিযোগ, হ্যাঁ, নানান রকম অভিযোগ গুরুদেবের কাছে করতে লাগলো। গুরুদেব তখন বলল যে সবই ঠিক আছে, আস্তে আস্তে ধর্মের দিকে বা আধ্যাত্মিকতার দিকে নিজেকে প্রবেশ করা। এই যে উপদেশ, এই উপদেশের সাপেক্ষেই কিন্তু জাতক জাতিকা আবার ধর্ম চর্চায়, অর্থাৎ সে তার ইষ্টকে বা তার মানে সে পূজা অর্চনা বলুন বা কোনো দেবদেবীর আরাধনা বলুন, সে কিন্তু ঘরের মধ্যে, অর্থাৎ এই যে পূজা অর্চনা গৃহে ঠাকুর স্থাপন বলুন, বা যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা দেখা যাচ্ছে যে ইবাদত মানে নামাজ কালাম আদায় করা, হ্যাঁ, আমাদের হিন্দুদের মধ্যে থেকে তাদের যে প্রার্থনা গুলো আছে, অন্যান্য ধর্মেরও সে একই ভাবে এই যে বিষয়গুলো, এই ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া, এটা কিন্তু নবমের থেকে, অর্থাৎ গুরুদেবের কাছ থেকে পরামর্শ পেয়ে এই মনের ভিতরে এই আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। এবং দশমে যে, অর্থাৎ মকর রাশিতে যে কিন্তু শুরু হচ্ছে কি, দেবতাদের আরাধনা করা বা পূজা অর্চনায় নিজেকে নিয়োজিত করা। এবার এই যে পূজা অর্চনায় নিজেকে নিয়োজিত করতে করতে এর মধ্যে যত মানে দাসের মতো, অর্থাৎ শনির যে ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, শনি কি করে যে সংসার থেকে তাকে বিচ্যুত করে। শনি এই জন্য কিন্তু সংসার বিমুখ গ্রহ শনিকে বলা হয়। হ্যাঁ, সে আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বা যোগের প্রতি, সাধনার প্রতি, ধ্যানের প্রতি তার কিন্তু একটা ঝোঁক তৈরি হয়। তো তখন আস্তে আস্তে শনি দাসের মতো ঠাকুরের সেবা করতে করতে পরবর্তীতে যখন কুম্ভে যে পৌঁছায়, তখন কিন্তু সে দাসী, অর্থাৎ শনির যে দশমের শনির যে ক্যারেক্টার কিন্তু দাস, অর্থাৎ তার কিন্তু একদম নিয়োজিত হওয়ার একটা প্রবণতা সবসময় থাকে। এবং একাদশে যখন শনি, যে একাদশ পরবর্তীতে আসছে, সেই একাদশে গেলে কিন্তু তার ভিতরে একদম একাগ্র চিত্তে ধ্যানস্থ হওয়ার মানসিকতা তৈরি হয়। এই যে ধ্যানস্থ হওয়া বা মানসিকতা তৈরি হওয়া, এটা মানে তখন সে কিন্তু সংসার থেকে এক প্রকার বিচ্যুত হওয়ার পথে। অর্থাৎ দেখবেন এই পর্যায়ে ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন তীর্থস্থানে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করা, বা কেউ হজে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করা, হ্যাঁ, বা অনেকেই আছে যে আমাদের বিভিন্ন যে গয়া, কাশী, বৃন্দাবন ঘুরতে ঘুরতে যাবে, এই ধরনের একটা প্রবণতা কিন্তু এই একাদশ থেকে মানুষের মধ্যে তৈরি হয়। এবং দ্বাদশে যখন
এই একাদশ থেকে এই যে আধ্যাত্মিকতার যে প্রবণতা তার ভিতরে প্রস্ফুটিত হলো, হওয়ার পরে দ্বাদশে যে কিন্তু সে তীর্থস্থানে ভ্রমণ, তীর্থস্থান মানে হরি ব্যয়, এই যে দ্বাদশ ভাব থেকে যেমন ব্যয় বিচার করা হয়। এই লিটন ধর, আপনি খাতা উল্টাবেন না, এখন শুনুন, খাতার দরকার নেই, কথা কথা শুনুন, এটা আপনার কনসেন্ট্রেশন অন্যদিকে চলে যাবে। তো যখন এই যে দ্বাদশে চলে গেল, দ্বাদশের যে পজিশনটা অর্থাৎ মীন রাশির যে পজিশন, এই পজিশনে যে কিন্তু জাতকের মনে কি হলো যে সে তীর্থস্থানে থেকে যাবে, মানে হরিব্যয়ে, অর্থাৎ সে একদম মানে সংসার ত্যাগ করে চূড়ান্ত মোক্ষের পর্যায়ে চলে যাবে, অর্থাৎ মোক্ষ লাভ করবে তখন হরিব্যয়ে। এজন্য এই যে দ্বাদশ ভাবকে যেমন ব্যয় বলা হয়, দ্বাদশ ভাবকে কিন্তু আবার হরিব্যয়ও বলা হয়, মানে একদম আধ্যাত্মিকতার চূড়ান্ত শিখর। মানে কি, এই যে দ্বাদশ ভাবে যে কেন আধ্যাত্মিকতার চূড়ান্ত শিখরে পৌঁছায়, দেখুন এই দ্বাদশ ভাব কিন্তু বৃহস্পতির ক্ষেত্র, অর্থাৎ মীন রাশি বৃহস্পতির ক্ষেত্র, যেমন আবার সেটা কিন্তু শুক্র অর্থাৎ জ্ঞানের অধিপতি বৃহস্পতির যেমন সে স্বক্ষেত্র, আবার এই যে কর্ম বা সৃষ্টিশীলতার কারক গ্রহ শুক্রের কিন্তু আবার তুঙ্গ ক্ষেত্র ওই মীন রাশি। হ্যাঁ, আর জড়ত্ব অর্থাৎ বুদ্ধির জড়ত্ব স্থান যেটি অর্থাৎ বুধের কিন্তু নিজস্ব ক্ষেত্র, ওখানে যে কিন্তু আর ওই মানে সেই বালকত্ব থাকে না, ওখান থেকে সৃষ্টি শুরু হয়। অর্থাৎ এই মীন রাশি যে চর স্থির যে রাশিটি, এখান থেকে কিন্তু এর প্রথম 15 ডিগ্রি যেমন চর রাশির মধ্যে পড়ে এবং পরবর্তী 15 ডিগ্রি কিন্তু স্থির রাশির মধ্যে পড়ে, এখান থেকে কিন্তু সৃষ্টি শুরু হয়, যে সৃষ্টিটি কিন্তু মেষ রাশিতে যে আবার প্রস্ফুটিত হয়, অর্থাৎ যেখান থেকে জ্ঞান লাভ হয়। এখন এই যে কথাগুলো বললাম, আমি প্রথমেই যে আলোচনা করছিলাম যে প্রথম থেকে একটা সদ্যপ্রসূত শিশু জন্মগ্রহণ করার পর থেকে সে জন্মগ্রহণ করছে, তারপরে মা, কাকিমা বা পিসি, জেঠিমা বা মাসি, নানান মানুষের কোলে সে লালন পালিত হচ্ছে, লালন পালন হওয়ার পরে সে পিতার হাত ধরে স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার পরে সে লেখাপড়া শিখছে, লেখাপড়া শেখার পরে তার মধ্যে প্রেমের উদয় হচ্ছে, প্রেমের উদয়ের পরে সে আবার কর্ম মানে সংসার জীবনে প্রবেশ করছে, বা ষষ্ঠ থেকে সে কর্মের প্রতি আগ্রহ বা টাকা ইনকাম করার আগ্রহ বা ভালোভাবে সার্ভাইভ করার আগ্রহ জন্মাচ্ছে। এরপরে এই সপ্তমে যে বিবাহ, অষ্টমে যে বিবাহের প্রতি আবার বিবাহিত সুখ সমৃদ্ধি, বিবাহিত জীবন যাপনের মাধ্যমে তার কিন্তু আবার এই জীবনের প্রতি একটা বিতৃষ্ণা থেকে সে কিন্তু আবার পরবর্তীতে এখান থেকে মুক্তি লাভের জন্য গুরু শরণাপন্ন হওয়া, বা পরবর্তীতে চূড়ান্ত মুখ্যের পর্যায়ে যে মীন রাশিতে যে পৌঁছাচ্ছে। এত কথা এই জন্য বললাম যে আপনি তখন আমাকে একটা প্রশ্ন করেছেন যে এই যে মুখ্য ত্রিকোণ কি। দেখুন, মুখ্য ত্রিকোণ, আমি ওই সময় যে প্রশ্নটা করেছেন ওটা কিন্তু ভাইব্রেট হয়েছে বা আমাদের নেটওয়ার্কের আজকে ডিস্টার্ব ছিল। এই যে মূল ত্রিকোণ কিন্তু আলাদা, সবসময় যে মূল ত্রিকোণ স্থান এটা আলাদা, আর ত্রিকোণ অর্থাৎ ট্রায়াঙ্গেল যেটা 1, 5, 9, এই 1, 5, 9 এর মধ্যে কিন্তু আবার কোনোটা প্রধান, কোনোটা সম, বা কোনোটা গৌণ, বা কোনোটার গুরুত্ব বেশি কম আছে। যেমন 1 থেকে 5-এর গুরুত্ব বেশি, 5 থেকে 9-এর গুরুত্ব বেশি, এটাকে মুখ্য, নবমকেই মুখ্য কোন স্থান বলা হবে। এবার আপনি যে আধ্যাত্মিকতার কথা যেটা বললেন মোক্ষ, ওটা মুখ্য এটা নিয়ে একটা কনফিউশন এসেছে। এই যে মোক্ষর যে বিষয়টা, আমি এত কথা বললাম এই কারণে, আমার মনে হয় আপনি জানেন বিষয়টা, আমার মনে হচ্ছে যে আপনি এই বিষয়টা জানেন, কিন্তু অন্যরা জানে না। আর অন্যরা জানে না বলেই কিন্তু আমি এতগুলো কথা বললাম যে এই মোক্ষটা আসলে কি। আমি ধারণা করেছিলাম এটাই হবে। যাই হোক, মোক্ষ প্রাপ্তির যে বিষয়টি, অর্থাৎ আমরা জানি যে 4টি করে রাশি এক একটি তত্ত্বের মধ্যে পড়ে। আগের দিন বলেছি অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব, জল তত্ত্ব, তাই না? আপনারা যারা ক্লাস করেছেন আমার মনে হয় তারা জানেন যে তত্ত্ব হিসাবে রাশি অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এই 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়। আর শক্তি হিসাবে রাশিকে আবার 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়, একটা হচ্ছে চর, স্থির, আর একটা হচ্ছে দ্ব্যর্থক। এই যে 3টে শ্রেণীতে ভাগ করা হয়। এছাড়া কালচক্রের যে রাশির এক একটি স্থান, অর্থাৎ আমরা পরবর্তীতে কালচক্র আলোচনা করব, আমি জানি না আপনাদের এই ব্যাপারটা জানা আছে কিনা, মাথা থেকে পা পর্যন্ত এক একটি রাশির অবস্থান বিচার করা হয়, সেটিও খুব গুরুত্বপূর্ণ। এই যে ব্যাপারটি, মানে এখন যে আলোচনাটি আসলো এর সাথে কিন্তু ওটা কানেক্টেড, ভীষণভাবে কানেক্টেড। তবে যাই হোক, সেই বিষয়টি পরবর্তীতে আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব। যে বিষয়টি এখন বলছি যে মোক্ষ, এই যে মোক্ষ আপনার হচ্ছে যে ট্রায়াঙ্গেল বা মোক্ষ ট্রায়াঙ্গেল, তাই তো? এটা জিজ্ঞাসা করেছিলেন তো আপনি?
জি জি আচ্ছা বলেন এটাই এবার দেখুন, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা আসলে প্রাইমারি লেভেলের জ্যোতিষ শিক্ষা না, কিন্তু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলছি। তাহলে চূড়ান্ত মোক্ষ লাভ কোথা থেকে হয়, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, একদম ইজি হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। চূড়ান্ত মোক্ষ কিন্তু লাভ হয় দ্বাদশ থেকে, অর্থাৎ মীন রাশি থেকে। কারণ সেটা সেটা বৃহস্পতির ক্ষেত্র, এবং বৃহস্পতির ক্ষেত্র হলো সেখানে গুরুপত্নী অর্থাৎ গুরুদেবের স্ত্রীর ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। ওই ঘরটির মালিক কিন্তু গুরুদেবের স্ত্রী। আর বৃহস্পতি নিজে রুল করে কোথায়, ধনুরাশির ঘরটি। অনেক ব্যাপার আছে, সেগুলো পরবর্তীতে আপনারা জানবেন। এই বৃহস্পতির 2টি ঘর, কিন্তু বৃহস্পতির মূল ত্রিকোণ কেন ধনুরাশি বলা হয়, বা বৃহস্পতির আনন্দ স্থান ধনুরাশি বলা হয়, তাহলে মীন রাশিকে রুল কে করে, অর্থাৎ যে রাশিতেই যে গ্রহ মূল ত্রিকোণে অবস্থান করে সেই রাশিতে কিন্তু সেই গ্রহ বলবান। তাহলে তার নিজের আরেকটি ঘর মীন রাশি হওয়া সত্ত্বেও সেখানে কেন সে মূল ত্রিকোণ হলো না? এর কিন্তু অনেক কারণ আছে। কারণ হচ্ছে ওই ঘরটিতে কিন্তু রুলিং করে গুরুর স্ত্রী, গুরুর পত্নী অর্থাৎ বৃহস্পতির স্ত্রী। যার কারণে ওখানে এই যে বৃহস্পতির শত্রু গ্রহ যদি ধরা হয়, বা বৃহস্পতির বিরুদ্ধ গ্রহ, ধরুন শনির ক্ষেত্র, শনির শ্রেণীগত গ্রহ শুক্র হওয়া সত্ত্বেও কিন্তু ওখানে যে শুক্র তুঙ্গি হয়, আবার ওখানে বুধ কিন্তু নিচস্থ হয়। ঠিক আছে? তাহলে এই যে চূড়ান্ত মোক্ষ প্রাপ্তি ঘটে ওই জায়গাতে, সমস্ত জড়ত্ব কিন্তু ওখানে যে নাশ হয়, কারণ বৃহস্পতির প্রখর জ্ঞান এবং শুক্রের আচ্ছা কর্ম সৃষ্টিশীলতার কারণে ওখান থেকে সৃষ্টির দ্বার উন্মোচিত হয়, বা সৃষ্টির বীজ উন্মোচিত হয়, যেটা কিনা মেষ রাশিতে যে আবার প্রস্ফুটিত হয়। তাহলে মোক্ষ যে মোক্ষ ট্রায়াঙ্গেলের মধ্যে আপনি প্রথমে মাথায় রাখবেন যে 12 কিন্তু ট্রায়াঙ্গেলের মোক্ষ এবং সর্বোচ্চ ধাপ। এবার আপনি ওখান থেকে ট্রায়াঙ্গেল মানে কি, 5টি ঘর, 1 5 9, তাই তো, 150 ডিগ্রি, 1 5। তাহলে দ্বাদশের থেকে আপনি 5 রাশি যোগ করুন, দ্বাদশের থেকে 5 রাশি যোগ করুন, কোন রাশি কততম ভাব আসবে, দ্বাদশ ভাবের থেকে 5 যোগ করুন, কত আসবে, চতুর্থ আসবে, তাই তো। আর চতুর্থ থেকে 5 যোগ করুন, কত আসবে, চতুর্থ রাশি থেকে বা চতুর্থ ভাব থেকে আপনি 5 যোগ করুন, দেখবেন অষ্টম আসবে। তাহলে এই যে মোক্ষ যে ট্রায়াঙ্গেল, এটা কিন্তু চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ, কিন্তু এর মধ্যে চূড়ান্ত মোক্ষ হচ্ছে আপনার দ্বাদশ। এবার এর ধারাবাহিকতায় আপনি আর যে 4টি বললেন বা 3টি বললেন, খুব সম্ভবত কর্ম, অর্থ এবং আরেকটা কি ধর্ম, তাই তো। তাহলে মোক্ষ, ধর্ম, অর্থ এবং কর্ম, এই 4টে মাথায় রাখবেন, নাহলে গুলিয়ে যাবে। প্রথমে মোক্ষ, 12 কে মোক্ষ ধরবেন। তাহলে 12 কে যদি মোক্ষ ধরেন, তাহলে 12 4 আর 8, এটা গেল আপনার মোক্ষ ট্রায়াঙ্গেল। তারপরে কোন রাশি আসছে, মেষ রাশি। মেষ রাশি আপনারা তো জানেন 1 5 9, অর্থাৎ 1 5 9 হচ্ছে রাশিচক্রের মূল ত্রিকোণ স্থান বলা হয়, এটাকে অগ্নি ত্রিকোণ বলা হয়, অর্থাৎ ধর্ম ট্রায়াঙ্গেল। এই যে 1 5 এবং 9, ঠিক আছে। এবং একের থেকে পঞ্চমের সেখানে যে এক থেকে পঞ্চমে যে যেমন প্রস্ফুটিত বেশি, পঞ্চম থেকে আবার নবমে যে তার গ্রহণযোগ্যতা কিন্তু বেশি হয়, বা ধর্মের প্রভাব কিন্তু নবমে বেশি থাকে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ একটি থেকে কিন্তু আরেকটি, মানে ওই যে যদি আপনি পার্থক্য করেন বা তুলনা করেন, হ্যাঁ, একটি থেকে আরেকটি, তার থেকে আরেকটি, মানে 5 থেকে যেমন এই 1-এর থেকে যেমন 5-এর থেকে আবার 9 বলশালী, বা আপনার হচ্ছে গিয়ে তার গুরুত্ব একটু বেশি। এবার তাহলে মোক্ষ গেল, ধর্ম গেল, তারপরেরটা কি, অর্থ। তো অর্থ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেকেন্ড হাউস আসবে, যেটা আমরা রাশিচক্রের, বা ধরুন আপনার যেমন লগ্নকে যদি আমরা মেষ ধরি, তাহলে মেষের দ্বিতীয় হচ্ছে অর্থ ভাব। তাহলে সেই অর্থ থেকে আপনি শুরু করবেন বৃষ রাশি থেকে। বৃষ মানে 2 নম্বর ভাব। তাহলে 2 এর সাথে 5 যোগ করুন 5-এর সাথে, আবার তাহলে 2 এর সাথে 5 যোগ করলে হবে কত, 6, 6-এর সাথে 5 যোগ করলে কত হবে, 10 হবে। তাহলে 2 6 এবং 10, এটা হবে আপনার অর্থ ট্রায়াঙ্গেল। আর থার্ড পজিশনে বলুন। হ্যাঁ বলেন বলতে বলেন, আপনার কথা রাইট আছে, বলেন সেটা আমি লাস্ট যেটা হচ্ছে হ্যাঁ
হ্যাঁ, কর্ম ট্রায়াঙ্গেল যেটা বললেন সেটা হচ্ছে আপনার তৃতীয়, সপ্তম এবং একাদশ। ঠিক আছে, তার মানে তৃতীয় 3-এর সাথে আপনি যোগ করবেন 5, 5-এর সাথে 5 যোগ করলে হবে 7, 7-এর সাথে আপনি 5 যোগ করলে হবে 11, এই হ্যাঁ 11। এভাবে এই 4টি ট্রায়াঙ্গেল আলাদা আলাদা ভাবে বিচার বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, তবে এটি আপনাদের এখন খুব একটা এটা মাথা দেওয়ার দরকার নেই, যে জানেন সে জানেন, কিন্তু যারা নতুন আছে দেখুন আপনি হয়তো বুঝতে পারছেন আর অন্যরা কেউ বুঝতে পারেনি, বা অন্যরা কেউ এই বিষয়টি মাথায় নিতে পারবে না, কারণ তারা এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাই তো? এই যে সুব্রত কর্মকার, আপনি কিছু বুঝতে পেরেছেন? তার এই অর্থ ত্রিকোণ, যেমন অর্থ যদি বিচার করা হয় তাহলে যে 2, 6, 10 ঘরের থেকে সমালোচনা করে বিচার করা হবে, এই তো নাকি? না না না, ত্রিকোণটা এই 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 হলো সমস্যা। অর্থ বিচারের জন্য শুনুন, না না এটা না, এটা জাস্ট আপনারা জেনে রাখুন। এই যে দেখুন, একটা একটা প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। দেখুন লিটন জয়ধার, খেয়াল করেছেন ওর প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ। আপনি কি বুঝলেন বলেন? আপনি জানেন এটা আমি জানি, আপনি এই বিষয়টা জানেন এটা আমি জানি, কিন্তু ওরা কিন্তু একদম জিরো লেভেলে, ওদের কাছে কিন্তু এই বিষয়টি খুব খারাপ, মানে বুঝতেই পারেনি। ওরা এই যে এখন অর্থ বিচার করতে হবে এই জায়গা থেকে এটা বলছে, কিন্তু এর সাথে অর্থের কোনো ফ্যাক্টরস নেই। ত্রিকোণটার মানে কি না না, সেটা বললে তো ভালো বোঝা যাবে। কথা শোনা যায় না। শোনা যায় না স্যার। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। এই হেডফোনটা মাঝে মধ্যে খুব ভালো কথা শোনা যায়, আবার মাঝে মধ্যে ডিস্টার্ব দেয়। যাই হোক, হেডফোন ছেড়ে দিয়েছি। তাহলে ঘটনা হচ্ছে কি শুনুন, লিটন জয়ধর যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি হচ্ছে জ্যোতিষশাস্ত্রের এই যে স্পিরিচুয়াল যে সেক্টরটা, মানে আপনার ভিতরে জাগতিকের থেকে আধ্যাত্মিকের প্রভাবটির বিশ্লেষণ এই ক্ষেত্রে বেশি হয়। বা এই যে প্রশ্নটার উত্তর, এই প্রশ্নের যে উত্তরটা, এটা কিন্তু আধ্যাত্মিকতার সাথে স্পিরিচুয়ালিটির একটা ব্যাপার চলে আসে, অর্থাৎ একদম মানে শেষ ধাপের যে বিষয়গুলো, বা এই বিষয়টি কিন্তু স্বাভাবিক হরোস্কোপ বিচারের সাথে, মানে স্বাভাবিক হরোস্কোপ বিচারের যে হিসাবগুলো তার থেকে কিন্তু এটা অনেকটাই ব্যতিক্রমী চিন্তার। যদিও এটা কানেক্টেড, এটা সবই জ্যোতিষশাস্ত্রের মধ্যে এর বিভিন্ন জিনিস আছে। দেখুন, এই আলোচনা করতে করতে গেলে মানে যদি স্টেপ বাই স্টেপ আলোচনা না করা হয়, তারা যারা জানে না তারা বুঝতেই পারবে না, তাদের কাছে এটা অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, সেটা ব্যাপার না, আপনারা এটা ভুলে যান। এটা লিটন জয়ধর একমাত্র জানুক, আপনারা সব ভুলে যান। এটার সাথে অর্থের বিষয়ে আপনাদের কোনো কোনো কানেকশনের দরকার নেই। অর্থের কানেকশন যদি কখনো বিচার করতে যান, তাহলে প্রথমে হিসাব করবেন সেকেন্ড হাউস, 12 হাউস, 11th হাউস। এবার সেকেন্ড হাউসের অধিপতি কোথায় আছে, যদি অর্থের ইনকামের ধরনের সাথে যখন কানেকশন আনবেন, তখন ষষ্ঠ এবং দশমকে যোগ স্যার করবেন। কথা বোঝা যায় না। এখনো বুঝতে পারছেন না? হ্যালো, এখন বুঝতে পারছেন? বুঝতে পারতেছি। হ্যাঁ স্যার, এখন শোনা যায়। জি স্যার। কেউ বুঝতে পারছেন না? মাঝে মধ্যে হয়তো নেটওয়ার্কের ডিস্টার্ব থাকতে পারে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। এমনিতেই অনেক জায়গায় নেটওয়ার্কের ডিস্টার্ব আসছে মাঝে মধ্যে আর কি। যাই হোক, যেটা বুঝতে পারবেন না সেটা জিজ্ঞাসা করবেন, বলবো। তাহলে মূল যে বিষয়টি হচ্ছে যে আপনার মূল ত্রিকোণ বা ত্রিকোণ, আপনারা প্রথমত 1, 5, 9 এটাকেই মাথায় রাখুন, আর অন্য কিছু দরকার নেই। প্রাইমারি স্টেজে এই এটার বাইরে কিছু জানার দরকার নেই, বা বোঝার চেষ্টা করারও দরকার নেই। ঠিক আছে, তাতে করে এই যে নতুন যারা, তারা ভয় পেয়ে যাবে, বা বিষয়টা মনে হবে গুলিয়ে যাচ্ছে, যে কি হলো, আবার এতগুলো ট্রায়াঙ্গেল কোথায় থেকে আসলো, বা কি হলো না হলো। হ্যাঁ, কারণ হরোস্কোপ বিচার করতে গেলে আপনি যখন কোনো হরোস্কোপ কনসালটেশন করবেন, তখন কিন্তু ওই যে 4টে ট্রায়াঙ্গেলের বিষয়, মানে অর্থ, মোক্ষ বা ধর্ম বা কর্ম, যেটা যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আহ, গুরুত্ব পাবে, অবশ্যই গুরুত্ব পাবে। সেটা আপনি অটোমেটিক যে জানবেন সে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, আমি বলবো 85% অ্যাপ্লাই করতে হবে 1, 5, 9 কে।
সুতরাং এটাকেই গুরুত্ব দিতে হবে বেশি, যাতে করে প্রথম শেখার ক্ষেত্রে আপনার ভয় না লাগে বা আপনি যাতে ভালোভাবে বিষয়টা অবজার্ভ করতে পারেন, বুঝতে পারেন। যাই হোক, সেটা তবু আমরা আলোচনা করলাম যেহেতু প্রশ্ন এসেছিল। এজন্যে মোটামুটি আপনাদের আরো কিছু ক্লাস করার পরে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। যার যেটা প্রশ্ন আসে সেগুলো পরবর্তীতে তো আসবেই, সেটা ঠিকই আছে, কিন্তু যাই হোক আমাদের সিকোয়েন্স ঠিক রাখতে হবে, কারণ কোনো প্রশ্ন যেন অন্যদের সমস্যার কারণ না হয়। যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ লিটন জয়ধার আপনাকে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এখন আমি যে আলোচনায় আজকে আমাদের শেষ ক্লাসের শেষে যেটা হয়েছিল, দ্বাদশ ভাবের যে বর্ণনাটি, আমরা প্রথম ভাব বা দেহ ভাব বা লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত আমরা বিচার বিশ্লেষণ করেছি, যে কোন ভাব থেকে কি বিচার করা হয়, কোথা থেকে কি ফলাফল আসে না আসে। এই বিষয়টি আর একটু সহজ করার দরকার, কারণ অনেকেই বুঝতে পারেনি। সবাই হা বা সবাই বুঝেছে এটা বললেও অনেকেই বুঝতে পারেনি, এটাই আমার মনে হয়। তো যাই হোক, তারপরেও কেউ কেউ খুব ভালো বুঝেছেন। এখন যে বিষয়টি, এখন 8:25 বাজে, এই 8:25 থেকে আমরা স্টার্ট করব যে আপনারা আপনাদের যার যার লগ্ন কুণ্ডলী, যার যার 4টা লগ্ন কুণ্ডলী আঁকবেন। মানে আপনার লগ্ন কি, আপনি আপনার লগ্নে কোন গ্রহ সেটা জানেন কিনা। এক্ষেত্রে আপনি সময় পাবেন কেমন, আমি লাস্ট যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসের উপরে এক একজনকে প্রশ্ন করব, আর যাকে প্রশ্ন করবো সেই উত্তর দেবেন, অন্য কেউ জানলেও উত্তর দিবেন না। এবং এই যে আমার এই প্রশ্নের উত্তরটা কানে শুনবেন, কে কি বলছে কানে শুনবেন, আর নিজের হাতে আপনার হরোস্কোপটা তৈরি করবেন। কারণ দেখুন, আপনার নিজের হরোস্কোপ যদি আপনি ভালো করে অবজার্ভ করতে পারেন, তাহলে কিন্তু যে কোনো হরোস্কোপ বিচারের ক্ষেত্রে হরোস্কোপ তৈরি করা থেকে শুরু করে হরোস্কোপের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিন্তু আপনার তখন খুব ভালো মনে হবে, বা মানে একদম প্রপার অ্যাপ্লাইড যে বিষয়টি সেটি কিন্তু আপনি তখন প্রয়োগ করতে পারবেন। সুতরাং নিজের হরোস্কোপ সম্পর্কে ধারণা থাকতে হবে প্রথমত, কারণ যদি হন তাহলে নিজের ভাগ্য আগে পরিবর্তন করবেন অন্যদের ভাগ্য পরিবর্তন করার আগে। এটা প্রথম ম্যান্ডেটরি বিষয়। আমি বলবো যে ভালো জ্যোতিষ হতে গেলে আপনাকে নিজের পরিবর্তনটা আগে দেখাতে হবে। যাই হোক, তাহলে আপনারা প্রত্যেকে লগ্নটা লিখে ফেলুন, লগ্ন কুণ্ডলী। এখানে নবংশ কুণ্ডলী কোনো দরকার নেই, শুধুমাত্র নেটাল চার্ট, যেটা নেটাল চার্ট বলে যেটা, অর্থাৎ লগ্ন কুণ্ডলী, আর কিছু দরকার নেই। আচ্ছা, আমি এবার প্রশ্ন করব, এক এক সহজ প্রশ্ন, পারলে উত্তর দেবেন, না পারলে বলবেন যে আমার মনে পড়ছে না, বা এই বিষয়টি আমার এখন মনে আসছে না, বা যাই হোক, এক কথাই শেষ, তার টাইম ওয়েস্ট হবে না। আমি প্রথমে শুরু করব এই যে সুব্রত কর্মকারকে দিয়ে। আপনি আপনার মিউটটা ই করুন, মানে আনমিউট করুন, আপনার সাউন্ডটা মিউট করা আছে। সুব্রত কর্মকার, আপনি ভয় পাচ্ছেন কেন? মুখ দেখে মনে হচ্ছে না স্যার, ভয় পাচ্ছি এখানে আলোচনা শেখা, ঠিক আছে, আপনি সেটা জানবেন, আলোচনা হবে, সমস্যার কিছু নেই। আচ্ছা, রাশি আমরা জানি, আগে আলোচনা করেছি 12টি রাশি এবং 12টি লগ্ন, তাই তো? তাই না? 12টি রাশি এবং 12টি লগ্ন। এই 12টি রাশি এবং লগ্নের মধ্যে সিংহ রাশির অধিপতির নাম কি? সিংহ রাশির অধিপতির নাম হলো রবি। 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 আচ্ছা, রবি স্যার। হ্যাঁ, ঠিক আছে, রবি। আচ্ছা, রবি কোথায় দৃষ্টি দেয়? রবির দৃষ্টিটা আসলে কোথায় থাকে, বা কততম ঘরে রবি দৃষ্টি দেয়? এটা জানি না। আচ্ছা, খুব ভালো কথা। ঠিক আছে, একটা প্রশ্ন আপাতত, এই মারজান আপনি বলবেন এবার। শনির মূল ত্রিকোণ স্থান কোনটি? স্যার বোঝা যায় না। শনির মূল ত্রিকোণ স্থান কোনটি? শনির মূল বুঝতে পারি নাই। কারণ কি? আমার কথা কেউ বুঝতে পারছেন না? বুঝতে পারতেছি স্যার। শনির মূল ত্রিকোণ। এই যে বুঝতে পারছেন না, তার ওখানে নেটওয়ার্কের ডিস্টার্ব আছে, ঠিক আছে? বিঘ্ন হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, মারজানকে প্রশ্ন করি, শনির মূল ত্রিকোণ স্থান কোনটি? এক কথায় উত্তর, অন্য কেউ বলবেন না, অন্যরা জানেন। মারজান শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, শুনতে পাচ্ছি। শনির মূল ত্রিকোণ স্থান কোনটি? মীন।
মীন রাশি। মীন রাশি। আচ্ছা, শনি কোন কোন রাশির অধিপতি? মকর আর কুম্ভ। আপনি বলবেন না, আমি জিজ্ঞাসা করেছি একজনকে। আমি জানি আপনারা অনেকেই জানবেন বা অনেকেরই জানা, কিন্তু তাকে জিজ্ঞাসা করছে এই জন্য যে তার ভিতরে সাহস আনতে হবে বা সে জানে কিনা সেটা আমি বের করব। কারণ আমি দিয়ে যাব, আপনারা অবজার্ভ করতে পারবেন না, আপনারা আয়ত্ত করতে পারবেন না, এটা হয় না। হ্যাঁ, মকর আর কুম্ভ। যে বিষয়গুলো ক্লাস হচ্ছে সেগুলো আপনি না বুঝতে পারলে 1000 বার বোঝার সুযোগ আছে, কিন্তু যেটা বুঝতে পারছেন সেটা আপনাকে আত্মস্থ করতে হবে। জ্যোতিষ অত সোজা না। আর বললাম, তার মানে যেগুলো শিখছেন এগুলো কিন্তু আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। পৃথিবীতে যদি কঠিন কোনো সাবজেক্ট থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র তার মধ্যে অন্যতম একটি সাবজেক্ট আমি মনে করি। এটা আমার উপলব্ধি, অন্যরা কি বলে আমি জানি না, কিন্তু আমার অবজারভেশন হচ্ছে এই যে কঠিন থেকে কঠিনতর যদি কোনো সাবজেক্ট থেকে থাকে তো অ্যাস্ট্রোলজিক্যাল যে ক্যালকুলেশন বা অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন কিন্তু এর মধ্যে একটি পড়ে। যাই হোক, তাহলে মারজান আপনি জানেন যে মীন রাশি, এই শনি কোন কোন রাশির অধিপতি? এটা কি এখন আপনি জানেন? হ্যাঁ, মকর আর কুম্ভ। মকর আর কুম্ভ। দেখুন, আপনি প্রশ্নের উত্তরটা দিয়েছেন কিন্তু ভুল। মকর এবং কুম্ভ রাশির অধিপতি শনি, তাহলে মীন রাশিতে তার মূল ত্রিকোণ কখনো হবে না। কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণ স্থান, ঠিক আছে? অর্থাৎ এই ক্লাসটি কিন্তু আগে হয়েছে, আপনি উপস্থিত ছিলেন আমার মনে হয়, ছিলেন উপস্থিত? জি জি। তাহলে এটা আপনাকে পড়তে হবে, অন্তত রিডিং পড়বেন। আপনার মুখস্থ না হতে পারে, অনেকের মুখস্থ হয় না, আমি দেখেছি আমার পরিচিতর মধ্যে অনেকের পড়া মুখস্থ হয় না, কিন্তু 5 বার পড়লে আপনি জানবেন যে বিষয়টি এই। আর মুখস্থ করে কোনোদিন একটা কিছু মুখস্থ মনে রাখা যায় না, এটা অ্যাপ্লিকেবল এবং অ্যাপ্লাইড করতে হবে আপনাকে। সুতরাং আপনার জানতে হবে, জানলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? একটু পড়বেন। আচ্ছা, এই যে সিম্ফনি G10 রফিক, এটা কি? আমি কি চিনি নাকে? এখনই মনে হয় নেই বা মিউট আছে। আচ্ছা, সুমন কবিরাজ, আপনি কেমন আছেন? যাক, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। যে প্রশ্নটা আপনাকে করব সেটি হচ্ছে যে চন্দ্র কোন রাশির অধিপতি? চন্দ্র স্যার কর্কট রাশির অধিপতি। গুড। আর চন্দ্র নিচস্থ হয় কোথায়? স্যার এটা পারি না। উচ্চস্থ হয় কোথায়? উচ্চস্থান স্যার কর্কটে। না, কর্কটে উচ্চস্থ হয় না। আমি বলে দিচ্ছি, চন্দ্র নিচস্থ হয় বৃশ্চিক রাশিতে, আর উচ্চস্থ হয় চন্দ্র বৃষ রাশিতে, ঠিক আছে? জি স্যার। আর চন্দ্রের সক্ষেত্র হচ্ছে কর্কট রাশি। আপনি তো সবগুলো ক্লাস করেছেন, তাই না? না স্যার, আমি অনেক ক্লাস পাই নাই, আবার এখন জয়েন দিছি স্যার। এখন তো মনে আপনার আধা ঘন্টা হইব আইছেন, আমি এই মাত্র জয়েন দিছি স্যার। আমি মোবাইল সঠিকভাবে টিপতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, সমস্যার কিছু নেই। গত ক্লাসগুলো তো আমার মনে হয় আপনি করেছেন, না হলেও যেগুলো ক্লাস পার্টিকুলার আছে ওগুলো আপনাদের তো মনে হয় এই নোটস গুলো দেওয়া হয়েছে। যাই হোক, না একটু স্যার, পড়াশোনা আমার দেওয়া হয় নাই। আপনি কিসে কিসে আছেন? আপনি হোয়াটসঅ্যাপে আছেন? স্যার আমি শুধু আছি, ইমুতে আছি। হ্যাঁ, কিসে? ইমোতে আছেন। এর মধ্যে যার কাছে যার ইমো আছে, আপনি আমার নাম্বার সেভ করে ওই যে নাম্বার দিয়েছিলাম আমার নাম্বারে ইমোতে একটা হাই পাঠাবেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো। আমার ওই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে। আচ্ছা, আপনার নাম্বারটা কইবে? নাম্বারটা তো দিয়েছি আগের দিন, আমার নাম্বার আগের দিন দিয়েছি, 01711051816। 01711 স্যার 051816। 051816। আচ্ছা, আর পরে কথা হবে। আচ্ছা, এবার এই যে শিমুল আচার্য বলবেন, আপনি বলবেন হচ্ছে যে শনির দৃষ্টি কোন কোন ঘরে থাকে? শনির দৃষ্টি কোন কোন রাশি কোন কোন ভাবে থাকে? শনি যেখানে থাকে সেখান থেকে কোথায় কোথায় শনির দৃষ্টি থাকে? পারলে ইয়েস, না পারলে নো। পাচ্ছি না বা মনে করছে না। তৃতীয়, সপ্তম, দশম। আচ্ছা, তৃতীয়, সপ্তম, দশম, খুব ভালো বলেছেন। আচ্ছা, থ্যাংক ইউ ভালো করে বলার জন্য। আচ্ছা,
এবার মেধাস ব্যানার্জি, রাত্রে টুপি কেন, রোদ্দুর নেই এখন। ঠিক আছে, আপনি এবার তো বলবেন। কাজ আছে, আমি তো এখনো আমি আমি তো মাঝ পথে গাড়ি চালাই, এসে এখনো মাঝ পথে বাড়ি পৌঁছাইতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, এখন কোথায়? আমি এখন পাটকেলঘাটার ভিতরে দলুয়া। মানে প্রশ্নের উত্তর দিতে পারবেন? নেভার, আমি মেন্টালিটি খুব প্রেশার আর কি, আমার কাছে কোনো কিছু দেন না। আর যদি পারেন আমার এই ভাবটাপ কি এইগুলো পাঠাই দিয়েন, আপনার কাছে রিকোয়েস্ট। এবার আসছে হচ্ছে গেল, মার্জান চলে গেছে। আচ্ছা, এবার নিবেদিতা ম্যাডাম আপনি বলবেন যে নৈসর্গিক শুভ গ্রহ কোনটি কোনটি? নৈসর্গিক শুভ গ্রহ কোনটি কোনটি? ও আচ্ছা, শুভ গ্রহ সেটা হচ্ছে স্যার শুক্র, বুধ, চন্দ্র। আর শুক্র, বুধ, চন্দ্র, ঠিক আছে। পাঁচটা ছিল না, তিনটাই তো স্যার। বৃহস্পতি। ও আচ্ছা, বৃহস্পতি। জি স্যার। প্রথমে বলবেন নৈসর্গিক শুভ গ্রহ কোনটি, প্রথমে বলবেন বৃহস্পতি, কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু, অর্থাৎ সে সবচেয়ে জ্ঞানী গ্রহ, সে ধার্মিক গ্রহ, সে হচ্ছে আপনার শিক্ষক অর্থাৎ গুরুদেব। ঠিক আছে, যার কারণে সে যেখানে যায় সেখানে শুভত্ব সৃষ্টি করে। বৃহস্পতি যেভাবে যেখানে থাকবে সেখানে শুভ কিছু উদয় হবে, অর্থাৎ বৃহস্পতি অষ্টমে থাকলেও ভালো ফল দেয় কোনো কোনো ক্ষেত্রে। তার মানে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। হ্যাঁ, সুতরাং বৃহস্পতিকে নৈসর্গিক শুভ গ্রহের ব্যাপার যখন আসবে তখন বৃহস্পতি এবং শুক্রকে প্রথমে নিয়ে আসবেন। শুক্র যদিও অসুরকুলের গুরু, তবুও তার ভিতরে কিন্তু সৃষ্টিশীলতা বা স্বচ্ছতা আছে, একদম অসৎ বা অস্বচ্ছ সে কিন্তু না। সে হয়তো অসুরদের সাথে থাকে, অসুরদেরকে সে মানে ন্যায়ের পথে নিয়ে আসার চেষ্টা করে বা ভালো পথে নিয়ে আসার চেষ্টা করে। যদিও অসুররা এসে তার কানে নানান রকম মন্ত্র দিলে সে হঠাৎ করে উত্তেজিত হয়ে যায়, যেটা বৃহস্পতি হয় না। বৃহস্পতি খুব ঠান্ডা, ধীর স্থির, জ্ঞানী, তো সবসময় রাগে না, কিন্তু শুক্র একটু দ্রুত রেগে যায়। যাই হোক, এই নৈসর্গিক শুভ গ্রহের কথা যখন আসবে তখন মাথায় রাখবেন প্রথম দুটি, একটা হচ্ছে বৃহস্পতি আর একটি শুক্র। আর এর সাথে চন্দ্র এবং বুধও আসবে, আপনি যেটা বলেছেন ঠিক আছে, কিন্তু মাথায় রাখবেন বুধ এবং চন্দ্র কিন্তু সমগ্রহের মধ্যে পড়ে, অর্থাৎ চন্দ্র কিন্তু আবার অশুভও হয়, বলহীন চন্দ্র হয়, ক্ষীণ চন্দ্র হয়, তখন কিন্তু চন্দ্র শুভ থাকে না। অর্থাৎ অমাবস্যা চন্দ্র কিন্তু শুভ না। এই অমাবস্যায় কি হয় জানেন? অমাবস্যা আর পূর্ণিমায় কি হয় জানেন? পূর্ণিমায় তো পূর্ণাবলী চন্দ্র, আর অমাবস্যায় ক্ষীণবলী চন্দ্র, তাই না? তার মানে চন্দ্র বলহীন হয়। অমাবস্যায় চন্দ্র কিন্তু বল থাকে না, এটাকে কিন্তু নৈসর্গিক বলা যাবে না। আমি মনে হয় আগের দিন যে গ্রহের বিভাগের ক্ষেত্রে মানে বলেছিলাম, অন্য মনস্ক থাকতে পারেন যার কারণে আপনার মনে নেই। আর নৈসর্গিক পাপ গ্রহ কোনগুলো? বাকি গ্রহগুলো সব নৈসর্গিক পাপ গ্রহ, রবি থেকে শুরু করে মঙ্গল, শনি, রাহু। হ্যালো, হ্যাঁ কে? ঠিক আছে স্যার কিছু বললেন স্যার, শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না? আমি বললাম যে নৈসর্গিক শুভ গ্রহ যে দুটি, বৃহস্পতি, বুধ এবং চন্দ্র। বুধও ঠিক আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে চন্দ্র বুধ আবার শুভ থাকে না, কারণ ক্ষীণ চন্দ্র যখন হয়, অর্থাৎ অমাবস্যার চন্দ্র, এটি কিন্তু শুভ না। বলহীন চন্দ্র যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, চন্দ্র যখন ছোট হয়ে যায়, এটি কিন্তু শুভ না। অর্থাৎ চন্দ্র শুভ অশুভ উভয়ই, অর্থাৎ পূর্ণাবলী চন্দ্র শুভ কিন্তু ক্ষীণাবলী চন্দ্র অশুভ। অর্থাৎ অমাবস্যার যে চাঁদ, এটি কিন্তু অশুভ। এই জন্য এই অমাবস্যার সময় ভালো কাজ হয় না। আপনারা চেষ্টা করবেন অমাবস্যার সময় কোথাও যাত্রা না করতে, অমাবস্যার সময় কোনো মানে শুভ কাজ অর্থাৎ বিবাহ হোক বা অন্য কোনো শুভ ক্রিয়াদি অ্যাভয়েড করতে, কারণ এই সময় নেগেটিভ পাওয়ার বিরাজ করে পৃথিবীতে। এই তান্ত্রিক যারা আছে না, এই সময় এদের আধিপত্য বিস্তার করে, এরা বিভিন্ন ধরনের তান্ত্রিক ক্রিয়া কিন্তু ওই টাইমেই অ্যাপ্লাই করে। যাই হোক, এটা আরো পরে জানবেন। আচ্ছা, এবার সুরভি ম্যাডাম আপনি বলবেন, আপনি কি লিখছেন বলুন তো? অফিসিয়ালটা কিছু লিখছেন আপনি একটা? না 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 স্যার, আপনি যা বলতেছেন ওগুলো লিখতেছি। আচ্ছা আচ্ছা, শুনুন, এখন শুনুন। যেটা হচ্ছে আমি আপনাকে একটা প্রশ্ন করব, সেটি হচ্ছে
লগ্ন কত ঘন্টা পর পর চেঞ্জ হয় জানেন? এক এক লগ্ন রত্ন আমি জানি যে স্যার 3 বছর পর্যন্ত একটা রত্নের হচ্ছে মানে আয়ু থাকে 3 বছর, 3 ইয়ার্স পর পর ওটা চেঞ্জ করতে হয়। না না, এটা ভুল হলো। লগ্নর কথা বল, লগ্ন রত্ন রত্ন রত্নের কথা না, লগ্ন লগ্ন। ও লগ্ন, লগ্নের কথা। লগ্ন কি স্যার? লগ্ন কত ঘন্টা পর পর চেঞ্জ হয়? কত ঘন্টা পর পর স্যার? এটা তো গ্রহ ওয়াইজ ডিপেন্ড করবে, এক একটা গ্রহ তার মানে গতি কতক্ষণ সেটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা আমি বলে দিই, আপনি অবশ্যই অনুপস্থিত ছিলেন না। শুনুন, লগ্ন প্রতি 2 ঘন্টা পর পর চেঞ্জ হয়। প্রত্যেকদিন 12 ঘন্টা, এই 12টি লগ্ন 24 ঘন্টায় চেঞ্জ হয়। অর্থাৎ একটি লগ্ন 30 ডিগ্রি পূরণ করতে টাইম লাগে তার 2 ঘন্টা মাত্র। অর্থাৎ সকাল 7টার সময় যদি মেষ লগ্ন শুরু হয়, মেষ লগ্নের 0 ডিগ্রি যদি সকাল 7টার সময় শুরু হয়, তাহলে সকাল 9টার সময় মেষ লগ্ন 30 ডিগ্রিতে যেয়ে পৌঁছবে। আবার 9টা 1 মিনিটে যে লগ্ন চেঞ্জ হয়ে পরের লগ্ন হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ 2 ঘন্টা করে প্রত্যেকদিন এটা সার্কেল, যেমন রাশিচক্র ঘোরে ঠিক তদ্রূপ লগ্ন কিন্তু প্রত্যেকদিন 24 ঘন্টায় ফুল রাশিচক্র ঘুরে ফেলে, ঠিক আছে? আচ্ছা এবার লিটন বাবু আপনি বলবেন। আপনাকে প্রশ্ন করা সমীচীন না, যদিও আপনি প্রশ্নের উত্তর সব জানেন, তবুও প্রশ্ন করছি কারণ আমাদের এই ইন্টার কমিউনিকেশনের জন্য। রাশিচক্রে লগ্ন থেকে দ্বাদশ ভাব, এই লগ্ন থেকে দ্বাদশ ভাবের মধ্যে শুভ ভাব কোন কোনগুলি বা শুভ স্থান কোন কোনগুলি? শুভ স্থান, শুভ স্থান বা ধরুন আমরা যদি লগ্ন থেকে দ্বাদশ পর্যন্ত বিচার করি, হ্যাঁ 1 2 3 এইভাবে দ্বাদশ পর্যন্ত, এর মধ্যে শুভ ক্ষেত্র বা শুভ স্থান কোন কোনগুলি? 1 1 4 7 10 পঞ্চম নবম 9 9 মানে কেন্দ্র এবং কোণ, কেন্দ্র কেন্দ্র কোণ এবং 1 4 7 10 এটা শুভ স্থান। এবার এই যে কেন্দ্র এবং কোণে কোন গ্রহগুলি ভালো ফল দেয় আর কোন গ্রহগুলি অশুভ ফল দেয়? কোণে কোণে কেন্দ্র এবং কোণে কোন গ্রহ আপনার কোন গ্রহ অশুভ ফল দেয়? কেন্দ্রে শুভ গ্রহগুলো অশুভ ফল দেয়, কেন্দ্রে শুভ গ্রহগুলো অশুভ ফল দেয়। আর আপনার কোণে আপনার যে কোনো গ্রহই আসুক না কিছু শুভ ফল সে দিবে। শুভ গ্রহ আসলে তো শুভ ফল দিবেই, আর অশুভ গ্রহ আসলে সেখানে শুভ ফল দিবে। আচ্ছা আপনি বলছেন কেন্দ্রে শুভ গ্রহ অশুভ ফল দেয়, তাই তো? আর কোণে শুভ গ্রহ অশুভ ফল দেয়, কিন্তু শুভ ফল অশুভ ফল দেয়, কিন্তু কিছু শুভ ফল দেয়, আপনার অশুভ গ্রহ শুভ ফলটাই বেশি দেয়। আচ্ছা আর অশুভ গ্রহ কোথায় ভালো ফল দেয়? অশুভ গ্রহ আপনার 4 6 7 আপনার দেয়, আবার আপনার পঞ্চমে নবমেও দেয়। অশুভ গ্রহ কেন্দ্রে কোণে গেলে আপনার শুভ ফল দিবে, আবার কেন্দ্রে গেলেও শুভ ফল দেয় কম বেশি। স্থানে শুভ ফল দেয় না, কিন্তু ষষ্ঠ অষ্টমে দ্বাদশে গেলে পরে অশুভ গ্রহরা অশুভ ফল দেয়। মানে পাপ আপনি বলছেন যে অষ্টমে বা খারাপ জায়গায় অশুভ গুলো ভালো ফল দেয়। অষ্টম দ্বাদশে, অষ্টম দ্বাদশ, ষষ্ঠম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো বলেছেন, থ্যাংক ইউ। আর কে বাকি আছে এটা যাচাই করার একটা ব্যাপার যে কে কি বুঝতে পারছে। আচ্ছা রিপন সরকার আপনি বলবেন যে মঙ্গলের মূল ত্রিকোণ স্থান কোনটি? মঙ্গল মঙ্গলের মূল ত্রিকোণ স্থান কোনটি? মঙ্গলের মূল ত্রিকোণ স্থান
শুনতে পাচ্ছেন কথা? মনে পড়ছে না, তাই তো? মেষ রাশি। মঙ্গল মঙ্গল তুঙ্গ স্থানে কোথায়? আচ্ছা আচ্ছা। শনির নিচস্থ ক্ষেত্র কোনটি? মেষ রাশি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কাউকে প্রশ্ন করব না, মোটামুটি প্রশ্ন শেষ। আর কেউ আছে বাকি আছে? কেউ? মোটামুটি সবাইকে জিজ্ঞাসা করেছে। আপনারা লিখেছেন আপনাদের নিজের হরোস্কোপটা লিখেছেন? যার যার হরোস্কোপটা লিখেছেন? অনেকে লিখতে নাও পারতে পারে, সমস্যা নেই। যে কে কে লিখেছেন বলুন তো? লিখেছি স্যার। সবাই? স্যার আমি লিখেছি। লিখছি স্যার। জীবন সরকার লিখেছেন? তার জন্ম তারিখ জানা নাই আমার। আচ্ছা, আপনার জন্ম তারিখ জানা নেই, ঠিক, সমস্যা নেই। দেখুন তাহলে এই যে লগ্ন, আপনারা যে লগ্নটি পেয়েছেন, আমি আজকের ক্লাসটাতে এমনিতেই মানে আলোচনা করার জন্য ক্লাসটা নেওয়া আর কি। যাই হোক, এতে আমার সুবিধা হলো, আপনাদের কে কেমন ভাবে প্রোগ্রেস করছেন সেটা আমি বুঝতে পারলাম বা জানতে পারলাম। তাহলে এই যে লগ্ন কুণ্ডলীটা প্রত্যেকেই যে যেটা লিখেছেন, এখানে যার যার লগ্নের ঘরটি লগ্ন লিখে আপনারা কি প্রত্যেকটা গ্রহকেই পজিশনে বসিয়েছেন? যার যে গ্রহ কোথায় কোথায় আছে এটা সেই পজিশনে বসাতে পেরেছেন? হ্যাঁ স্যার, বসাইছি। হ্যাঁ স্যার, বসিয়েছি। কে কে বলুন তো? বসাইছি স্যার। বসিয়েছি স্যার। আচ্ছা, গুড। যে যে বসাতে পেরেছেন খুবই ভালো কথা। আচ্ছা, এবার আমি এক এক করে জিজ্ঞাসা করব যে কার কোন লগ্ন, আর আপনারা সবাই শুনবেন তাহলে। এবং যখন শুনবেন তখন এই বিষয়টা, এবার আগে আমরা জেনেছি যে কিভাবে কোথায় দৃষ্টি যায় বা কোথায় কোন গ্রহ কোথায় থাকলে কোথা থেকে সে তার দৃষ্টি শুভ অশুভ হয় কিনা বা কি হয় না হয়, সেই বিষয়টা আমরা এবার এই দৃষ্টিটা ডাইরেক্ট আলোচনা করে বলবো। আচ্ছা, লিটন জয়ধার আপনার লগ্ন কি? কন্যা লগ্ন। কন্যা লগ্ন। আচ্ছা, কন্যা লগ্ন। কন্যা লগ্নের লগ্নপতি কি? বুধ। বুধ কোথায় আছে? বুধ আছে অষ্টমে, অর্থাৎ মেষে। প্রত্যেকেই শুনবেন। মেষে। হ্যাঁ, ঠিক আছে, আপনি এক বলেছেন, আমি শুনেছি। প্রত্যেকেই শুনবেন। এই যে এই ভদ্রলোকের লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্নের অধিপতি বুধ। বুধ বসে আছে কোথায়? উনি বললেন অষ্টমে, অর্থাৎ মেষ রাশিতে। কন্যা থেকে যদি অষ্টম গোনা হয় তাহলে মেষ রাশি হয় কন্যা রাশির ঘর, অষ্টম ভাব বা অষ্টম ঘর, তাই তো? আপনারা শুনুন, এই ক্ষেত্রে লিখতে হবে না, আপনারা পরবর্তীতে আপনার নিজের লগ্ন কুণ্ডলীতে এটা পোস্টিং করাবেন। এখন শুনুন, শুনলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এই যে লগ্নপতি বুধ অষ্টমে বসে আছে। এই বুধ অষ্টমে বসে থেকে দৃষ্টি কোথায়? হ্যালো, হ্যাঁ স্যার, ভেঙে ভেঙে আসছে শব্দ। কথা বলছে কি? আর কথা শুনছি। আচ্ছা, মেষ রাশিতে বসে কোথায় দৃষ্টি দেবে? কোন ঘরে? সপ্তমে। দৃষ্টিটা কোন করবে? সবাই মিউট করেন, অফ করেন। সকলে মিউট করে দেন। কোয়ারেল হচ্ছে একদম। এই শিমুল আচার্য, আপনি মিউট করে দেন। মিউট আছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে কথা বলছিলাম যে উনার কন্যা লগ্ন, কন্যা লগ্নের অধিপতি বুধ বসে আছে তার লগ্নের অষ্টমে, অর্থাৎ মেষ রাশিতে। তাহলে মেষ রাশিতে যদি বুধ বসে থাকে, বুধের দৃষ্টি কততে? সপ্তমে। তাহলে বুধ কোথায় দৃষ্টি দেবে? কোন ঘরে দৃষ্টি? লগ্নের কোন ভাবে দৃষ্টি দেবে সেটা বলুন। দ্বিতীয় ঘরে, লগ্নের দ্বিতীয় ঘরে, তুলা রাশিতে। তুলা রাশিতে
ঠিক আছে, প্রয়োজনে আপনারা একটা কাজও করতে পারেন, এই একটা ছক কেটে কন্যা লগ্ন মার্ক করুন, কন্যা লগ্ন মার্ক করে লিখুন বুধ আছে অষ্টমে মেষ রাশিতে, তাহলে বেশি সুবিধা হয়, আপনাদের পরবর্তীতে মনেও থাকবে, এটা করাই ভালো। আর যার যার লগ্ন কুণ্ডলী আছে সেটা পরবর্তীতে আমরা যাব। তাহলে কন্যা লগ্ন, লগ্নের লগ্নপতি আসে অষ্টমে মানে মেষ রাশিতে, মেষ রাশিতে থেকে দৃষ্টি কোথায়, লগ্নের দ্বিতীয় ভাবে, এখানে মার্ক করে ফেলুন, লগ্নকে 1 নম্বর ঘর লিখুন, এভাবে দ্বাদশ পর্যন্ত লিখে ফেলুন, 1 2 3 4 এইভাবে সিংহ রাশির ঘরে লিখুন 12 বা 12, লেখার পরে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে। এই সুব্রত কর্মকার আপনি লিখেছেন, হাত উঁচু করুন, লিখেছেন? আচ্ছা, হাত উঁচু করলে আমি বুঝতে পারবো লিখেছেন কিনা, কথা বলা লাগবে না। একটা ছক কাটুন, একটা ছক কেটে ওখানে লিখুন কন্যা লগ্ন, অর্থাৎ কন্যা লগ্নের ঘরে লগ্ন লিখে 1 নম্বর সাইন দিন, দিয়ে 12টি ঘর এঁকে ফেলুন। একদম রাশিচক্র লগ্ন কুণ্ডলী নির্ণয় করা শিখে যাবেন এবং এর অ্যাপ্লিকেশনটাও শিখে যাবেন আজকে, ভয় থাকবে না। আচ্ছা, আপনার লগ্নের দ্বিতীয় পতি শনি, সরি শুক্র, দ্বিতীয় পতি শুক্র কোথায় আছে? শুক্র আছে দশমে, দশমে অর্থাৎ মিথুনে। শুক্র আছে দশমে, আচ্ছা, তার মানে শুক্র আছে মিথুন রাশিতে, মিথুন রাশিতে। লিখে ফেলুন মিথুন রাশিতে শুক্র আছে। আচ্ছা, তৃতীয় পতি মঙ্গল, তৃতীয় পতি মঙ্গল কোথায় আছে? দশমে, ওই মিথুনে। মঙ্গল শুক্র একই সাথে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে লিখুন মিথুন রাশিতে মঙ্গল লিখে ফেলুন। চতুর্থ পতি বৃহস্পতি, অর্থাৎ ধনু রাশির অধিপতি বৃহস্পতি কোথায় আছে? ধনুতে আছে, বৃহস্পতি ধনুতে আছে, ধনুতেই বসে আছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, চতুর্থ ঘরে। পঞ্চম পতি শনি কোথায় আছে? নবমে। পঞ্চম পতি নবমে আছে, লিখুন বৃষ রাশিতে। আচ্ছা, বৃষ রাশিতে কি? বৃষ রাশিতে শনি, শনি শনি শনি। আচ্ছা, আর রাহু কেতু কোথায় আছে? রাহু আছে পঞ্চমে, কেতু আছে একাদশে। রাহু পঞ্চমে, রাহু হচ্ছে মকর রাশিতে আর কর্কট রাশিতে আছে কেতু, মানে একাদশে কেতু। কেতু, হ্যাঁ। চন্দ্র আছে সপ্তমে। হ্যাঁ, চন্দ্র সপ্তমে। আচ্ছা, চন্দ্র আছে, চন্দ্র মীন রাশিতে চন্দ্র আছে, মীন রাশিতে চন্দ্র। আর রবি কোথায় আছে? রবিও অষ্টমে বুধের সাথে। রবি মানে মেষ রাশিতে আছে, লিখে ফেলুন। মেষ রাশিতে, হ্যাঁ হ্যাঁ, মেষ রাশিতে আছে, ঠিক আছে। তার রবি কোথায় আছে? রবি মেষ রাশিতে। আচ্ছা, এবার যে বিষয়টা আমি বলবো যে এই দৃষ্টির যে বিষয়টি, হ্যাঁ, দৃষ্টির বিষয়টি হচ্ছে যে রাশি, যে এই দেখুন যে গ্রহ যে ঘরে আছে, যে ভাবে আছে, ঘরে মানে ভাব, আপনার এখানে ঘরকে ভাবই বলা হয়, ঠিক আছে? মেষ রাশির ঘর এখানে অষ্টম ভাব। এই ঘর বা ভাব আপনাদের মনে কনফিউশন থাকতে পারে যে কি ভাব আবার কি ঘর, কনফিউশনের কিছু নেই। ভাব বা ঘর সমার্থক, এটা একটি বিপরীতে ব্যবহার করা হয়। সুতরাং এই যে ভাবে যে গ্রহ অবস্থান করবে সেই ভাবের থেকে সেই গ্রহ কিন্তু দৃষ্টি দিবে, যেখানে থাকবে যার যার দৃষ্টি যেখানে পড়বে তার দৃষ্টি কিন্তু সেখানে থাকবে। যেমন চন্দ্র সপ্তমে থেকে ওনার লগ্নে দৃষ্টি দিচ্ছে, কন্যা রাশিতে চন্দ্রের দৃষ্টি, মানে চন্দ্রের দৃষ্টি সপ্তমে থাকে। আচ্ছা, রবির দৃষ্টিও থাকে সপ্তমে, বুধের দৃষ্টি থাকে সপ্তমে, তাহলে বুধ এবং রবি একত্রে যেহেতু বসে রয়েছে মেষ রাশিতে,
এই মেষের সপ্তম কিন্তু দ্বিতীয়, অর্থাৎ অষ্টমের সপ্তম হচ্ছে দ্বিতীয়। দৃষ্টি দিচ্ছে কোথায়? দ্বিতীয় ভাবে, অর্থাৎ তুলা রাশিতে। আচ্ছা, শনি বসে আছে ওনার নবমে, অর্থাৎ নবম মানে বৃষ রাশি, বৃষ রাশির ঘরকে নবম ভাব বলা হবে। নবম ভাব থেকে শনির দৃষ্টি কোথায়? তৃতীয়, সপ্তমে এবং দশমে। তাহলে শনি যেখানে বসে আছে অর্থাৎ দশমে, দশমের তৃতীয় মানে কত? কর্কট, অর্থাৎ বৃষ রাশিতে বসে আছে শনি। শনির দৃষ্টি আছে কোথায়? 1, 2, 3 কর্কট রাশিতে, সপ্তমে মানে বৃশ্চিক রাশিতে, দশমে অর্থাৎ কুম্ভ রাশিতে। এরপরে শুক্র এবং মঙ্গল। শুক্রের দৃষ্টি সপ্তমে, শুক্রের দৃষ্টি কোথায় আছে? ধনু রাশিতে। যেহেতু শুক্র বসে আছে মিথুন রাশিতে, শুক্রের দৃষ্টি থাকবে হচ্ছে আর ধনু রাশিতে। আপনারা যেখানে দৃষ্টি লিখছেন সেখানে ওই গ্রহটা লিখে একটা গোল সাইন দিন। বাইরেও লিখতে পারেন, ওই গ্রহ সোজা সামনাসামনি শুক্র লিখে একটা গোল মার্ক করুন যে তাহলে এটার দৃষ্টি। আচ্ছা, মঙ্গলের দৃষ্টি যেটা আছে, মঙ্গল বসে আছে কোথায়? দশমে। মঙ্গলের দৃষ্টি থাকে কোথায় কোথায়? চতুর্থ, সপ্তম এবং অষ্টমে। তাহলে মঙ্গল যেখানে বসে আছে দশম থেকে গুনুন, চতুর্থ ঘর কত নম্বর ঘর পড়ে? মিথুন রাশিতে বসে আছে, মিথুন 1, কর্কট 2, সিংহ 3 আর লগ্ন অর্থাৎ কন্যা লগ্নে কিন্তু মঙ্গলের দৃষ্টি। ধনু রাশিতে মঙ্গলের দৃষ্টি, মকর রাশিতে মঙ্গলের দৃষ্টি। আচ্ছা, এবার বৃহস্পতি বসে আছে কোথায়? লগ্নের চতুর্থে অর্থাৎ ধনু রাশিতে। তাহলে ধনু রাশিতে বসে বৃহস্পতি দৃষ্টি দিবে কোথায় কোথায়? পঞ্চম, সপ্তম এবং নবমে। তাহলে ওখান থেকে পঞ্চম থেকে গুনুন, ধনু যেখানে বসে আছে ধনুকে 1 ধরুন, ধনুকে 1 ধরে পঞ্চম রাশি কোনটি পড়ে হিসাব করুন। কোথায় কোথায় বৃহস্পতি দৃষ্টি পড়ে বলুন তো? মারজান আপনি বলুন। মেষে। ধনুর পঞ্চম হচ্ছে মেষ, আর সপ্তম? দশম। মিথুন, সিংহ। নবম হচ্ছে সিংহ। তাহলে দেখুন এই যে এবার বাকি থাকলো কোনটি কোনটি? রাহু আর কেতু। দেখুন কেতুর দৃষ্টি নিয়ে কনফিউশন আছে, অনেকেই কেতুর দৃষ্টি নানান রকম বলে থাকে, আপনারাও জানতে পারেন, কিন্তু কেতুর দৃষ্টি ভুলে যান। কারণ আপনাকে যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ যখন আপনি যাবেন তখন সেটার সাথে যুক্তি থাকতে হবে। অর্থাৎ আমরা যেটা জানি যে রাহু এবং কেতু দৈত্য দানবের একটা অংশ, একটাকে বলা হয় গলার উপরের অংশ যেটা হচ্ছে রাহু বলা হয়, আর গলার নিচ থেকে সমস্ত শরীর ধর যেটা, এটাকে বলা হয় কেতু। তা যার মুখ নেই, চোখ নেই, তার আবার দৃষ্টি থাকে কোথা থেকে? এটি কিন্তু বিষয়। তাহলে কেতুর দৃষ্টি নিয়ে প্রথমে মাথা ঘামানোর দরকার নেই, এরপরে যদি কেউ কেউ জানতে চান তাহলে সেটা পরে জেনে নেবেন। রাহুর দৃষ্টি কোথায় কোথায় থাকে? রাহুর দৃষ্টি একটা জিনিস মনে রাখবেন, এটা কনফিউশন হয়। এই যে প্রত্যেকটা গ্রহ যেভাবে ঘোরে, যেখানে থাকে সেখান থেকে যেভাবে আপনারা হিসাব করেন, রাহুটা সবসময় উল্টো হিসাব করবেন। কারণ রাহু এবং কেতু কিন্তু এই আমাদের যে গ্রহের ঘড়ির কাঁটার উল্টো দিকে সমস্ত গ্রহদের অবস্থান আমরা যেটা হিসাব করি, রাহু কেতু কিন্তু এই ঘড়ির কাঁটা সোজা চলে, অর্থাৎ এটি কিন্তু ব্যতিক্রম ভাবে সবসময় বক্রি থাকে। এই বক্রি গ্রহ যখন আলোচনা করব তখন এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ বক্রি মানে কি? রেট্রোগেট। এই রেট্রোগেট রাহু কেতু সবসময় উল্টো দিকে ঘোরে, এই কারণে রাহুর দৃষ্টিটাও কিন্তু অন্যান্য গ্রহের দৃষ্টি যেভাবে যায় রাহুর ঠিক উল্টো দিকে দিয়ে দেবেন। এবং রাহুর দৃষ্টিটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বৃহস্পতির যেখানে যেখানে দৃষ্টি, রাহুরও সেখানেই দৃষ্টি, শুধুমাত্র দ্বাদশ দৃষ্টিটা অতিরিক্ত। বুঝতে পারছেন? রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি একই, শুধু একটি জিনিস মনে রাখবেন, বৃহস্পতির উল্টো দিকে দৃষ্টি দেবে রাহু, রাহুর দৃষ্টিটা অতিরিক্ত একটি দৃষ্টি, সেটি হচ্ছে দ্বাদশ। কারণ অনেক সময় প্রথম দিকে তো আপনারা যখন হরোস্কোপ 10টা-15টা হরোস্কোপ অ্যাপ্লিকেশন করবেন তখন দেখবেন আপনাদের কাছে এই বিষয়টি ইজি হয়ে যাবে। এখন ভয় লাগতে পারে, মনে হতে পারে কি মানে অনেকের কাছে যারা প্রথম, এজন্য বলছি যে রাহু এবং বৃহস্পতির ব্যাপারটা মনে রাখবেন, তাহলে আপনারই সুবিধা হবে। কারণ প্রথম দিকে আমারও গুলিয়ে যেত। এর জন্য রাহু এবং বৃহস্পতির দৃষ্টিটাকে একই ধরবেন,
কিন্তু উল্টো দিকে, রাহুটা উল্টো দিকে, আর অতিরিক্ত দ্বাদশকে ধরে নেবে, অর্থাৎ রাহু যেখানে থাকে তার উল্টো দিক থেকে দ্বাদশ পরের ঘরে রাহুর দ্বিতীয় ভাব যেটা, সেটিতেও রাহুর দৃষ্টি থাকে। যাই হোক, এই বিষয়টি মনে রাখবেন। দৃষ্টির ব্যাপারটা মনে হয় মানে আপনাদের কারো কারো কনফিউশন ছিল, কারণ সকালে আমি শুনলাম আপনাদের টিচার বললেন যে দৃষ্টির ব্যাপারে আপনাদের কনফিউশন আছে বা দৃষ্টিটা অনেকে ক্লিয়ার না, সেজন্য এই অতিরিক্ত এই ব্যাপারটা আলোচনা করা। হ্যাঁ, যদিও দৃষ্টি সংক্রান্ত বিষয়গুলো আমি আগের দিন লিখে দিয়েছি। এবার আপনারা কি করবেন, আপনার নিজের যে রাশি চক্র বা নিজের যে লগ্ন কুণ্ডলিতে, আপনার নিজের লগ্ন কুণ্ডলিতে প্রত্যেকটা গ্রহটা পোস্টিং করাবেন, মানে কোন গ্রহ কোথায় আছে সেইভাবে সেই গ্রহের অবস্থানগুলো লিখবেন। লেখার পরে সেই গ্রহ কোথায় কোথায়, সেখান থেকে কোন কোন জায়গায় দৃষ্টি দিচ্ছে, এটা আপনারা তৈরি করবেন। একটা খাতা বা একটা কাগজ কলম নিয়ে আপনারা নিজেরা হরোস্কোপ আঁকবেন। এটাই মনে করবেন এখন আপনাদের কাজ। বাচ্চারা যেমন যে ড্রয়িং করতে করতে বারবার ড্রয়িং করার পরে ভালো হয়, আপনারা এই হরোস্কোপ আঁকতে থাকবেন এবং মাথার ভিতরে যখনই কিছু আসবে, কোনো সময় সক্ষেত্রী গ্রহ কোনটি কোনটি লিখবেন, কোনো সময় উচ্চস্থ ক্ষেত্র কোনটি কোনটি লিখবেন, কোনো সময় নিচস্থ কোনটি কোনটি কোন কোন ভাবে নিচস্থ হয় সেটি লিখবেন। এবার লগ্ন কুণ্ডলিতে আপনার লগ্ন কুণ্ডলিটা নির্ণয় করার পরে সেখান থেকে কোন গ্রহ কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে সেটি আপনি লেখার পরে দেখবেন আপনার নিজের এই বিষয়টি সহজ হয়ে যাবে। যে আমার যেমন এই ভদ্রলোকের লগ্নপতি অষ্টমে থেকে সে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়, তাহলে দ্বিতীয় কিন্তু রবি বুধের কম্বিনেশন রয়েছে, কারণ রবি এবং বুধ যেহেতু দ্বাদশ অষ্টমে বসে আছে, এই রবি বুধ কিন্তু দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, তাহলে ধনভাবে রবি বুধের দৃষ্টি। আবার রবি বুধ একত্রে বসে আছে লগ্নের অষ্টমে, চতুর্থে বৃহস্পতি থেকে দশমে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ মঙ্গল এবং শুক্রের উপরে বৃহস্পতির দৃষ্টি। এই যে দৃষ্টি, স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে যখন আপনারা বুঝতে পারবেন যে এর পরবর্তী যে বিষয়টা আসবে যে গ্রহের যোগ, গ্রহ কিন্তু এই যে যোগ সূত্র তৈরি হচ্ছে, দেখেছেন যে বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যে কিন্তু যোগ তৈরি হয়ে গেল, অর্থাৎ বৃহস্পতি যেখানে আছে সেখানে থেকে মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে, শুক্রের উপরে দৃষ্টি দিচ্ছে, আবার মঙ্গল কিন্তু বৃহস্পতি এবং শুক্রের উপরে দৃষ্টি দিচ্ছে, সরি মঙ্গল এবং শুক্র কিন্তু বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে, তাই না? তাহলে এদের মধ্যে কিন্তু দৃষ্টি বিনিময় সম্পর্ক বা সম্বন্ধ স্থাপন হলো। আবার রবি বুধ যেমন বসে আছে লগ্নের অষ্টমে, তারা তো একত্রেই আছে, যুক্ত হয়ে আছে, তাহলে তাদের মধ্যে কিন্তু একটা সম্বন্ধ স্থাপন হয়েছে। দেখুন কেতু বসে আছে একাদশে, কেতুর উপরে শনির দৃষ্টি, তাহলে একাদশে কিন্তু শনি কেতুর দৃষ্টি সংক্রান্ত যে সম্পর্ক কিন্তু সৃষ্টি হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু পরবর্তীতে একটা হরোস্কোপ বিচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। হরোস্কোপ বিচার করাটা খুব কঠিন না, কিন্তু এই বিষয়গুলো যদি আপনার মাথার মধ্যে থাকে তখন আপনি জাস্ট ফলাফল লিখবেন। ফলাফল লিখবেন কেমন, যেমন এই যে লগ্নের চতুর্থ ভাবে বৃহস্পতি বসে আছে, দেখুন চতুর্থপতি চতুর্থে বসে আছে, অর্থাৎ কেন্দ্রপতি কিন্তু কেন্দ্রে বসে আছে, তাই তো? লগ্নের চতুর্থপতি মানে তো কেন্দ্রপতি, বৃহস্পতিকে কেন্দ্র বলা হয় তো, মানে চতুর্থ সপ্তম দশম, লগ্ন চতুর্থ সপ্তম দশম কেন্দ্র বলা হয়। তাহলে চতুর্থপতি বৃহস্পতি কেন্দ্রে বসে আছে, বসে থেকে সে দৃষ্টি দিয়েছে কোথায়? দশমে, অর্থাৎ মঙ্গল এবং শুক্রের উপরে। তাতে করে এই যে মঙ্গল এবং বৃহস্পতির যোগ কি বলা হয়? গুরু ভৌম যোগ, অর্থাৎ বৃহস্পতি মঙ্গল যুক্ত হলে কিন্তু সেটি ভালো যোগ বা শুভ যোগ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু যদিও এখানে মঙ্গল হচ্ছে তৃতীয় পতি অষ্টমপতি, দশমে বসে আছে, তৃতীয় পতি অষ্টমপতি তখন একটু অশুভই, তাই না? তৃতীয় পতি অষ্টমপতি দশমে বসে আছে মিথুন রাশিতে শুক্র যুক্ত হয়ে, তাহলে বৃহস্পতি শুক্র এবং মঙ্গল একত্রে যুক্ত আছে, তাহলে কেন্দ্রপতি দৃষ্ট এবং দ্বিতীয় ভাগ্যপতি যুক্ত। তাহলে এই যে বিষয়টি ধনপতি এবং নবমপতি কে, নবমপতি বা ভাগ্যপতি কে বলুন? এখানে আমি একটা প্রশ্ন করব, সুরভি আপনি বলুন, এই ভদ্রলোকের লগ্ন কুণ্ডলিতে ধনপতি ভাগ্যপতি গ্রহ কোনটি? ধনপতি এবং ভাগ্যপতি গ্রহ কোনটি? নাম বলুন, গ্রহর নাম বললেই হবে। অন্য কেউ বলবেন না, উনি বলবেন, তাহলে উনার সাহস বাড়বে যে উনি সঠিক বলেছেন। আপনারা কেমন জ্যোতিষ শিখতে পারেন না এটা একটু দেখবো। একাদশ
হ্যাঁ কি বললেন? মিথুন রাশিতে আমি বললাম ধনপতি এবং ভাগ্যপতি, ধনপতি এবং ভাগ্যপতি, একাদশপতি না। আপনি বুঝতে না পারলে বলুন যে আমি পাচ্ছি না, তাহলে আমি অন্য একজনকে জিজ্ঞাসা করব, তাহলে আপনি ঠিক যাবেন। ঠিক আছে, আচ্ছা অন্য একজনকে জিজ্ঞাসা করব, সে হচ্ছে এই যে সুব্রত কর্মকার। সকালের ক্লাসে ছিলেন? সুব্রত কর্মকার সকালের ক্লাসে ছিলেন? আচ্ছা, আপনি বলুন ধনপতি এবং ভাগ্যপতি গ্রহ ইনার কোনটি? একটু হেসে হেসে বলবেন, মুখ ভারী করে বলবেন না, একটু হাসুন। এই এবার সুন্দর দেখাচ্ছে। এবার বলুন যে ধনপতি ভাগ্যপতি গ্রহ কোনটি। না পারলে বলুন যে আমি বুঝতে পারছি না। বুঝতে পারি না। আমি ক্লিয়ার করার জন্য প্রশ্ন করছি। আমি জানি যে আপনারা আজকে বুঝতে পারবেন না, কিন্তু আজকের পরে বুঝতে পারবেন, এর জন্য এই আলোচনাটা করা। আচ্ছা, এবার এই মারজান, আপনি বলুন তো যে ধনপতি ভাগ্যপতি নার কোনটি? আপনার মানে আনমিউট করা রয়েছে, এই জন্য আপনার কণ্ঠ আসছে না। আচ্ছা স্যার, তুলা আর কর্কট। তুলাতে ধনভাব। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো বলেছেন। আচ্ছা আর কে আছে লাস্ট পর্যন্ত দেখে নি, সবাইকে বলবো এই বিষয়টি আজকে অনেকটা ক্লিয়ার হবে। অনেক আপনারা যারা নতুন, রিপন আছে, রিপন সরকার। রিপন সরকার, হ্যাঁ রিপন সরকার, আপনি বলুন তো ধনপতি ভাগ্যপতি কোনটি? ধনপতি এবং ভাগ্যপতি কোনটি? শুক্র স্যার, শুক্র। তাই তো? গুড, ধন্যবাদ। কেন শুক্র আপনি বলুন? কেন ধনপতি শুক্র? কেন শনি ধনভাবে থেকেও ধনপতি হচ্ছে না? আপনি কি বললেন আমাকে সেটা বলেন, আগে বুঝাই বলেন। যে শনি বসে আছে ভাগ্য স্থানে, শুক্র তো তুলা রাশির অধিপতি শুক্র এবং স্যার বৃষ রাশির অধিপতি শুক্র। আচ্ছা, এই কারণে ওনার দ্বিতীয় ভাব হচ্ছে তুলা রাশি আর নবম ভাব হচ্ছে বৃষ রাশি। ঠিক, আপনি ঠিক বলেছেন। ঠিক আছে, ধন্যবাদ। এই দেখুন আপনারা শুনুন এবার। হ্যাঁ, আমি সকালবেলা যে ক্লাসটি হয়েছে এই ক্লাসে কিন্তু আপনাদেরকে সব ডিটেলসে বলেছি যে লগ্নকে বলা হয় দেহভাব, আর লগ্নের দ্বিতীয় ঘরকে কি বলা হয়? ধনভাব। ঠিক তদ্রূপ লগ্নের নবম ভাবকে কি বলা হয়? বলা হয় ভাগ্যভাব বা ধর্মভাব, তাই না? এখানে কর্কট রাশি বললেন একজন, আপনার ওটা হচ্ছে একাদশপতি বা আইপতি, ঠিক আছে, ভাগ্যপতি না, আইপতি। তাহলে ওইটা আপনার মিস্টেক হয়েছে, যাই হোক সেটা ঠিক আছে। তাহলে এই যে বিষয়টি যে ধনপতি এবং ভাগ্যপতি, অর্থাৎ নবম থেকে ভাগ্য বিচার করা হয়, অর্থাৎ যে ভাবটি যার যার লগ্নের সাপেক্ষে দ্বিতীয় যে ঘরটি হবে সেটি হবে তার ধনপতি, মানে দ্বিতীয় থেকে ধন সম্পত্তি বিচার করা হয়। ঠিক তদ্রূপ নবমকে ভাগ্য বলা হয়, অর্থাৎ ভাগ্য স্থানের অধিপতি যে ভদ্রলোক তাকে বলা হবে কি? ভাগ্যপতি। তাহলে এই ভদ্রলোকের লগ্ন কুণ্ডলিতে যেটি আসছে যে তার লগ্নের দ্বিতীয় পতি তুলা রাশি, দ্বিতীয় ভাব তুলা রাশি এবং নবম ভাব হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির অধিপতি শুক্র, ঠিক তদ্রুপ তুলা রাশির অধিপতি শুক্র। তাহলে ধনপতি এবং ভাগ্যপতি এখানে বলা হবে ধন ভাগ্যপতি আছে শুক্র। বসে আছে কোথায়? কর্মভাবে, মানে কেন্দ্রে বসে আছে। কোথায় বসে আছে? দশমে বসে আছে। তো শুক্র দশমে বসে আছে, দশমকে কেন্দ্র বলা হয়। তাহলে ধনপতি ভাগ্যপতি কেন্দ্রে বসে আছে। দেখুন এখানে একটা বিষয়, বিচারের যে বিষয় বা অ্যাপ্লাইয়ের যে বিষয়টা, এভাবেই কিন্তু আপনারা বিচার করবেন যে যখন এই ধন এবং ভাগ্যের হিসাব করবেন, ইনার ভাগ্যটি কেমন এবং ধন সম্পত্তির বিষয়টি কেমন। তাহলে দেখুন ধনপতি এবং ভাগ্যপতি বসে আছে কোথায়? দশমে, কেন্দ্রে বসে আছে। আবার কোথায় বসে আছে? কার ঘরে বসে আছে? বুধের ঘরে বসে আছে, তার মানে মিত্র গৃহে, তাই তো, বা মিত্র ভাবে। তো বুধ হচ্ছে শনিগত, অর্থাৎ বুধ, শুক্র, রাহু এবং শনি, এই চারটে একই গোত্রীয় গ্রহ। তার মানে কি? বুধের ঘর, মিথুন রাশি বুধের ঘর, বুধের ঘর মানে তার মিত্র ভাব বা মিত্র গৃহ। এখানে বিচারটা এইভাবেই পরবর্তীতে আসবে যে ধনপতি ভাগ্যপতি বসে আছে মিত্র ভাবে, কিন্তু
মঙ্গল যুক্ত হয়ে, তাহলে মঙ্গল এই লগ্নের ক্ষেত্রে কি পাপ গ্রহ, তৃতীয় অষ্টমপতি মানে পাপ গ্রহ। তাহলে ভাগ্যপতি এবং অর্থপতি বা ধনপতি শুক্র বসে আছে কর্মভাবে, মিত্র ভাবে, কর্মভাবে মানে দশম ভাবে মিত্র গৃহে বসে আছে, কিন্তু সে পাপ গ্রহের সঙ্গে বসে আছে বা পাপ গ্রহ যুক্ত হয়ে বসে আছে। এবার এর ফল কি হয় সেটি যখন আপনারা হরোস্কোপ বিচার করে ফলাদেশের বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, তখন এর ফলে কি হতে পারে, বা এই যে ধনপতি পাপ যুক্ত হলে কি ঘটনা ঘটতে পারে, যেহেতু মঙ্গল এখানে তৃতীয় পতি অষ্টম পতি এখানে কি ফল দিতে পারে, এই বিষয়গুলো কিন্তু এইভাবেই তখন ফলাফলটা শুধু লিখবেন। দেখবেন আপনার যে ক্লায়েন্ট আসবে সেই ক্লায়েন্টের ফলটি হুবহু বলবে যে না আপনি এই বলেছেন, হ্যাঁ এটা ঠিক। অর্থাৎ আপনাকে কিন্তু যখনই আপনি ফলাদেশটা করবেন তখন আপনার মাথার ভিতরে কিন্তু এই বিষয়গুলো অটোমেটিক, একটা হরোস্কোপ দেখার সময় 10 মিনিটও পাওয়া যায় না। আপনি যখন চেম্বার করবেন তখন দেখবেন বাইরে 10 জন বসে আছে বা 5 জন বসে আছে, আপনি একজন ক্লায়েন্টকে 1 ঘন্টা টাইম দিতে পারবেন না। তখন আপনার কিন্তু ওই হরোস্কোপ বের করে হয়তো 5-10 মিনিটও চোখ বুলাতে পারবেন না, কথা বলতে বলতে হরোস্কোপের দিকে চোখ বুলাইতে হবে, কিন্তু আপনার মাথায় কিন্তু এই জিনিসগুলো সব, যে কোন গ্রহ কোথায় বসে আছে, সে সক্ষেত্রে বসে আছে না বা তুমি কিনা, বা সে মিত্র ভাবে বসে আছে বা পাপ গ্রহের সঙ্গে যুক্ত আছে কিনা, এই বিষয়গুলো ক্যালকুলেশন এবং কোন গ্রহ কোথায় কোন ভাবে থেকে কি ধরনের ফলাফল, এগুলো পরবর্তীতে আপনারা শিখবেন বা পরবর্তী 2-1টা ক্লাসে এইগুলো চলে আসবে, তখন কিন্তু আপনাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, অনেকটা ইজি হয়ে যাবে বা ইজি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু দেখুন এই যে যারা কিছু কিছু বিষয় বুঝতে পারছেন না বা একটু ভয় পাচ্ছেন বা বুঝতে না পারার যে কারণটি, ক্লাস কিন্তু সকালে হয়েছে, এবার সকালের ক্লাসটি আজকে এখন মনে হয় কিছুটা ক্লিয়ার হচ্ছে। এই যে ধনপতি বা ভাগ্যপতির বিষয়টা আমি কিন্তু সকালে বলেছি যে লগ্নের দ্বিতীয়কে ধনভাব বলা হয়, কিন্তু এখন অনেকটা মনে হয় ক্লিয়ার হলো, সবার সকালে ক্লিয়ার হয়নি, এখন কারো কারো ক্লিয়ার হলো। আচ্ছা এই ক্ষেত্রে যদি আমি বলি যে এই লগ্নের ক্ষেত্রে সুখ ভাব কোনটি বা সুখের অধিপতি কোনটি, বা সুখ তার এই লগ্নের মিত্র ভাব কোনটি বলুন তো, বা বন্ধু ভাব কোনটি, বা সুখ স্থান কোনটি, বা মাতৃভাব কোনটি, এই বলবেন কে দাঁড়ান আমি নাম বলে দিচ্ছি, আপনি বলবেন যে এই ভদ্রলোকের মাতৃভাব কোনটি বা গৃহভাব কোনটি বা সুখ ভাব কোনটি বা বন্ধু ভাব কোনটি, একই কথা কিন্তু মাতৃভাব, বন্ধু ভাব বা হচ্ছে আপনার সুখ স্থান, এ কিন্তু একই ভাব, কোনটি বলুন তো? ধনুরাশি বলে দিয়েছে। দেখুন প্রথমেই বলেছি যে লগ্নের চতুর্থ ভাব থেকে মা বিচার করা হয়, বন্ধু বিচার করা হয়, সুখ বিচার করা হয়, গৃহ বাড়ি বিচার করা হয়। তাহলে এই যে আপনার কন্যা লগ্ন চতুর্থ হচ্ছে ধনু, তাহলে মাতৃভাব হচ্ছে ধনুরাশি এবং মাতৃভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে বৃহস্পতি সক্ষেত্রে বসে আছে। আচ্ছা এই ক্ষেত্রে বলুন তো তার বিবাহ ভাব কোনটি? সুমন কবিরাজ আপনি বলুন তো বিবাহ ভাব কোনটি? বিবাহ ভাব কোনটি এই ভদ্রলোকের যে লগ্ন কুণ্ডলীটাতে বিবাহ ভাব কোনটি? স্যার ওই যে রিটন জয়দার সাহেব। হ্যাঁ 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 জয়ধর সাহেব আমাদের বিবাহ স্যার হলো স্যার এটা হলো 74 নাম্বার ঘর। আপনার ভুল হচ্ছে, শুনুন এদিকে তাকান, আমার দিকে তাকান, কাগজ দেখলে চলবে না, শুনেন কাগজ টাগজ সব আলমারিতে রেখে দেবেন, নিজে পড়বেন, আমার সাথে কথা বলার যখন আলোচনা হবে তখন একদম ডাইরেক্ট আমার দিকে তাকিয়ে কথা বলবেন। লগ্নের সপ্তম ভাবকে কি বলা হয়? বিবাহ ভাব বলা হয়, স্ত্রী ভাব বলা হয়। লগ্নের সেভেন্থ হাউস থেকে বিচার করা হয় ব্যবসা এবং তার স্ত্রী। তাহলে লগ্নের সপ্তম ভাব কোনটি? কন্যা লগ্নের সপ্তম হচ্ছে মীন, যেখানে চন্দ্র বসে আছে। তাহলে সবসময় মাথায় রাখবেন সপ্তম ভাব হচ্ছে বিবাহ ভাব। আচ্ছা এর কর্মভাব কোনটি বলবেন হচ্ছে, কর্মভাবের কথাটা কাকে দিয়ে বলাবো? আচ্ছা এই নিবেদিতা আপনি বলুন যে এই ভদ্রলোকের কর্মভাব কোনটি?
কর্মভাব, কর্মভাব কোনটি? নিবেদিতা ম্যাডাম। আমার মনে হয় ওনার নেটওয়ার্কের প্রবলেম, ওখানে নেটওয়ার্কের ডিস্টার্ব থাকতে পারে। শুনতে পাচ্ছেন? কন্যা লগ্নের কর্মভাব কোনটি? আপনার তো মিউট করা নেই, ওখানে আমরা সাউন্ড পাচ্ছি না। হ্যাঁ সরি স্যার, মিথুনে স্যার। মিথুন রাশি, তাহলে ইনার কর্মপতি কে? ওনার কর্মপতি স্যার এখানে স্যার বুধ, মিথুনের বুধ। ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। তাহলে এই যে এইভাবে কিন্তু বিষয়গুলো বিচার করতে হয়, বুঝতে পারছেন? আপনাদের ভিতরে ভয়ের কারণ থাকলে হবে না, আপনারা ইজি হন। শুনুন, এই যারা মুখে হাত দিয়ে রয়েছেন, আমি দেখেছি কয়েকজন মুখে হাত দিয়ে আছেন, মুখে হাত দেওয়া কখনো শুভ না, কোনো সময় মুখে হাত দেবেন না, ঠিক আছে? মুখে হাত দিলে আপনি চিন্তায় পড়ে গেলেন, আর চিন্তা থেকে বেরোনো কিন্তু মুশকিল হয়ে যায়। এজন্য মুখে হাত দিয়ে অ্যাভয়েড করবেন, এটি ভালো না। আমাদের শাস্ত্রের মধ্যে সবসময় শাস্ত্রকে প্রায়োরিটি দিবেন, দেখবেন আপনি ভালো থাকবেন। আপনি নিজে ভুলভাল কাজ করবেন, তাহলে আপনারই ভালো হবে না। যাই হোক, এই যে বিষয়টি বলছি, চিন্তার কোনো কারণ নেই। দেখুন, আপনার কাছে কষ্টকর মনে হচ্ছে বা চিন্তার কারণ মনে হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, ইজি ব্যাপার। আরো কিছুদিন পরে ইজি হয়ে যাবে। আপনারা এগুলো একটু পড়ুন। যেগুলো আমি শিখিয়েছি, ভাব সারা জীবন লাগবে করতে চান, যে লগ্ন থেকে দ্বাদশ পর্যন্ত যে 12টি ভাব, আপনারা সব মুখস্থ করার দরকার নেই। দেখুন, এই যে লগ্ন থেকে হয়তো অনেক কিছু বিচার করা হয়, দ্বাদশ ভাব থেকে অনেক কিছু বিচার করা হয়, আবার দ্বিতীয় ভাব থেকে বা কর্মভাব থেকে অনেক কিছু বিচার করা হয়। মানে ধরন, অনেক ধরনের তথ্য কিন্তু এক একটি জায়গা থেকে বিচার করা হয়। আপনারা সব ধরনের তথ্য একবার মাথায় রাখবেন না, সিঙ্গেল ওয়ার্ড মনে রাখবেন। সবসময় মনে রাখবেন যে যে কোনো সময় যে কোনো কিছু আত্মস্থ করার জন্য বা ভালোভাবে মনে রাখার জন্য সিঙ্গেল যে কোনো একটা শব্দ মনে রাখবেন যে এর মানে এইটা, আর সেটার সাথে সমার্থক বিষয়গুলোকে যোগ করবেন, দেখবেন পরবর্তীতে আপনার জন্য একদম পূর্ণাঙ্গ বিষয়টি এসে যাবে। যেমন ধরুন, এই যে চতুর্থ ভাব, তো চতুর্থ ভাবকে বন্ধু ভাব বা মাতৃভাব, দেখবেন ম্যাক্সিমাম বইপত্রে লেখা থাকে লগ্নে চতুর্থ ভাব মাতৃভাব বলে বা বন্ধু ভাব বলে, বা কোনো কোনো জায়গায় গৃহভাবও বলে। কিন্তু এখান থেকে তো আবার বাড়ি বিচার করা হয়, ভূমি বিচার করা হয়, হ্যাঁ, তারপরে যানবাহন বিচার করা হয়, গাড়ি বিচার করা হয়, 4 চাকার গাড়ি বিচার করা হয়, তারপরে সুখ বিচার করা হয়। তাহলে যে কোনো একটা মাথায় রাখবেন। যেমন দ্বিতীয় ভাব থেকে ধন সম্পত্তি বিচার করা হয়, মানে ধনভাব, এটা মাথায় রাখবেন। আবার দ্বিতীয় থেকে কিন্তু আত্মীয় কুটুম্ব বিচার করা হয়। দ্বিতীয় থেকে মুখ, নাক, তারপরে তার গলা, তারপরে তার শ্বশুর বাড়ি, দ্বিতীয় থেকে শ্বশুরের কর্ম, শ্বশুর বাড়ি এবং শ্বশুরের কর্ম। এই যে বিষয়গুলো, আরো অনেক কিছু আছে, সবগুলো একবারে মনে থাকবে না। প্রথমেই মনে রাখবে যে ধনভাব এবং আত্মীয় কুটুম্ব, ধন এবং কুটুম্ব, ধন সম্পত্তি এবং কুটুম্ব, এবং ধন সম্পত্তির জায়গায় ব্যাংক ব্যালেন্স। ধন সম্পত্তি তো অনেক রকম হয়, গহনাগাটি হয় না, সেটা তো ধন সম্পত্তি। আচ্ছা, ভূমি বাড়ি প্রপার্টিজ, এটাও তো ধন সম্পত্তি। কিন্তু দ্বিতীয় থেকে শুধুমাত্র লিকুইড, মানে ব্যাংক ব্যালেন্স, ব্যাংক এবং ব্যালেন্স অর্থাৎ ক্যাশ, না হলে ব্যাংকে গচ্ছিত অর্থ, বা আপনার কাছে কোনো অর্থ আছে, তাহলে ধনভাব। এইভাবে সিঙ্গেল একটা করে শব্দ মনে রাখবেন। দ্বাদশ ভাব একদম মুখস্থ থাকবে। আগামী দিন আমি জিজ্ঞাসা করবো এক একজনকে, লগ্ন থেকে দ্বাদশ ভাব মুখস্থ বলতে হবে। যেমন লগ্ন থেকে এইভাবে, লগ্ন থেকে বিচার করা হয় শরীর স্বাস্থ্য, ধন, দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় ধন সম্পত্তি, তৃতীয় ভাব থেকে বিচার করা হয় সহজ ভাব বা সহদা, ছোট ভাই বোন, নিজের মতামত, চতুর্থ ভাব থেকে মা, বন্ধু, যানবাহন, গৃহবাড়ি, পঞ্চম থেকে বিচার করা হয় বিদ্যা এবং সন্তান, ষষ্ঠ থেকে শত্রুতা, ঋণ, রিপু, দোষ, সপ্তম থেকে বিচার করা হয় বিবাহ এবং ব্যবসা বাণিজ্য, অষ্টম থেকে বিচার করা হয় দুর্ঘটনা, ঝামেলা, জটিলতা, আয়ু, ঠিক আছে, সাংসারিক সুখ, নবম থেকে বিচার করা হয় ভাগ্য এবং পিতা বা তার বিদেশে উচ্চ শিক্ষা বা হায়ার এডুকেশনে বিদেশ গমন, দশম থেকে বিচার করা হয় কর্ম, একাদশ থেকে আয়, দ্বাদশ থেকে ব্যয়, আবার দ্বাদশ থেকে প্রবাস, দ্বাদশ থেকে জেল জরিমানা, দ্বাদশ থেকে বিনিয়োগ, হ্যাঁ, একাদশ থেকে যেমন আয় বিচার করা হয়, আবার একাদশ থেকে কি বিচার করা হয়, সাংসারিক দুঃখ যন্ত্রণা অর্থাৎ ক্লেশ যন্ত্রণা। মানে অনেকে দেখুন বলে আমার পরিবারে অশান্তি, আমার ভালো লাগে না। দেখবেন সবকিছু আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোথা থেকে, যখন এই ব্যাপারটা মনে থাকবে
তখনই আপনারা বুঝতে পারবেন কে কোন অ্যাঙ্গেলে প্রশ্ন করছে আর কোথায় দৃষ্টি দিতে হবে আপনাকে। ধরুন কেউ বলছে যে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সাথে আমার একদম হয় না, বা শ্বশুর বাড়ির লোকজন, মানুষের আত্মীয় স্বজন বলতে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনই বলা হয়, মামা মাতুল, তারপরে এসবগুলো তো খুব কাছের, বা এগুলোকে আত্মীয় মধ্যে বলা পড়ে না, আরো আপন বলা হয়। আত্মীয় মানে একটু দূরের বা নতুন সম্পর্কিত, অর্থাৎ ধরুন আত্মীয়তা কিভাবে হয়, বিবাহের মাধ্যমে আত্মীয়তা হয়, এটাই ধরা হয়। তাহলে যখনই আপনি আত্মীয়তার জায়গাতে সপ্তম, আচ্ছা সপ্তমের দ্বিতীয়, তাহলে সপ্তমের দ্বিতীয় মানে কি, আপনার যদি আপনার লগ্নের দ্বিতীয় যদি আপনার আত্মীয় কুটুম্ব হয় বা আপনার ধন সম্পত্তি হয়, তাহলে সপ্তমের দ্বিতীয় আপনার ওয়াইফের ধন, ওয়াইফের আত্মীয় কুটুম্ব। লিটন জয়দার আপনি বুঝতে পারছেন? আপনার হরোস্কোপে আমি কিন্তু মাথায় রেখে বলছি, আপনার লগ্ন, বলেন শুনতেছি। লগ্ন কন্যা লগ্ন, তাহলে কন্যা লগ্নের সপ্তম কিন্তু হচ্ছে মীন। তাহলে আপনার লগ্নের দ্বিতীয় ভাব থেকে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার টাকা পয়সা, আপনার আত্মীয় কুটুম্ব। ঠিক তদ্রূপ আপনার সপ্তম মানে কিন্তু আপনার স্ত্রীর জায়গা, আপনার সপ্তমের দ্বিতীয় মানে অষ্টম, সেখান থেকে কিন্তু স্ত্রীর আত্মীয় কুটুম্ব বিচার করা হবে। এইভাবে দেখবেন যে অনেক ক্ষেত্রেই যখনই কারো সাংসারিক অশান্তি ঝামেলা চলে আসে, বা আত্মীয় স্বজনের মাধ্যমে বা আত্মীয় স্বজনের দ্বারা এই সম্পর্ক মানে মনোকষ্ট বৃদ্ধি পায়, তাদের দ্বিতীয় ভাবের দিকে লক্ষ্য করবেন আর একাদশ ভাবের দিকে লক্ষ্য করবেন। দেখবেন একাদশ থেকে সাংসারিক যন্ত্রণা ঝামেলা জটিলতা, আর দ্বিতীয় থেকে আত্মীয় দ্বারা, যাদের দ্বিতীয় ভাব এফেক্টেড, দেখবেন দ্বিতীয় পাপ গ্রহ যুক্ত বা দ্বিতীয় গ্রহের কম্বিনেশন শুভ না, বা কোনো গ্রহ খারাপ দৃষ্টি দিয়েছে, দেখবেন শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন নিয়ে একটু কমকি ঝামেলা জটিলতা আসবেই। এই যে বিষয়গুলো এইভাবেই কিন্তু পরবর্তীতে আপনাদের আলোচনা করতে হবে। আমাকে টাইম দেওয়া হয়েছিল 9টা পর্যন্ত, মনে হয় 9টা করে গেছে। আমি দেখি, কারণ ওয়েটিং এ কোনো ছাড় থাকলে সে বিরক্ত হবে, এটা বাজে একটা ব্যাপার, টাইমের ব্যাপারে খেয়াল করতে হবে। আমার মনে হয় আপনাদেরকে বেশি বিরক্ত করা হয়ে যায়, আমি যখনই ক্লাস নিই তখন টাইমটা ঠিক থাকে না, এটা আপনাদের অভিযোগ এসে যেতে পারে। কোনো অভিযোগ নেই স্যার। কিন্তু দেখুন এই যে আলোচনাগুলো না নরমালি দীর্ঘক্ষণ আলোচনা করাটাও কষ্টকর, তারপরেও আলোচনাটা মানে এত গুরুত্বপূর্ণ হয়ে যায় কথা বলতে বলতে, হয়তো আগামী দিনে আবার এই আলোচনার পরিবেশটা তৈরি হবে না। বিষয়টা এমনই, কারণ আগামী দিনে আমরা রিপন সরকার একটা প্রশ্ন করবে। রিপন সরকার বলুন। আমার একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন স্যার ওনার তো দ্বিতীয় গৃহে শুভ অশুভ দুই গ্রহের দৃষ্টি আছে স্যার, তা এই ক্ষেত্রে কি হবে? আপনি কি ওই ভদ্রলোকের হরোস্কোপের কথা শুনতে চাচ্ছেন, মানে লিটন জয়ধরের? হ্যাঁ স্যার, ওই প্রশ্নটা আমি করছি যে লিটন জয়ধর সাহেবের দ্বিতীয় ঘরে শুভ অশুভ গ্রহ দুইটারই দৃষ্টি আছে। শুভ এবং অশুভ দুটো গ্রহের দৃষ্টি আছে, তাই তো? দেখুন এখানে যে বিষয়টা হবে, যেহেতু রবির নিজস্ব ক্ষেত্রে রবির দৃষ্টি, হ্যাঁ ঠিক আছে, রবি কিন্তু তুলা রাশিতে কি হয়, নিচস্থ হয়, তো যে তুলা রাশির নিচস্থ হয় মেষ রাশিতে। আর বুধ কিন্তু মিত্র গৃহে দৃষ্টি দিচ্ছে, বুধ যেহেতু শুক্রের ঘরে দৃষ্টি দিচ্ছে, বুধ লগ্নপতি অষ্টমে থেকে শুক্রের ঘরে দৃষ্টি দিচ্ছে এখানে। আর বৃহস্পতি এবং রবির যে আপনার যোগটা, এটাকে তুমি বুধাদিত্য যোগ বলা হয়। তো বুধাদিত্য যোগ যেমন সফল হয়, অসফল কিন্তু হয়। বুধাদিত্য যোগ সবসময় যে লগ্ন কুণ্ডলিতে থাকলেই সেই যোগটা শুভ ফল দেবে সেটা কিন্তু না, শুভ অশুভ উভয়ই আছে। যদিও এই ক্ষেত্রে যে বিষয়টি আসবে, কারণ লগ্নের দ্বাদশপতির দ্বিতীয় দৃষ্টি, লগ্নের দ্বাদশপতির দ্বিতীয় দৃষ্টি, এখানে অষ্টম ভাবে যেহেতু রবি এবং বুধ একসাথে বসে আছে, সেক্ষেত্রে যে বিষয়টি এই হরোস্কোপের সান্নিধ্যে আমি এখনো লগ্ন মানে কোন নক্ষত্রে আছে সেটি জানি না। অর্থাৎ যদি খুব বেশি অশুভ নক্ষত্র থাকে, মানে বুধের নক্ষত্র কি আছে বা রবির নক্ষত্র কি আছে, সেটির উপরে কিন্তু ফলাফল আসবে। শোনেন একটি বিষয় বলি, যখন কোনো হরোস্কোপের ফলাফল বলতে হবে বা বলা হবে, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেবো, কিন্তু তারপরে একটা বিষয় ক্লিয়ার করার জন্য, সঠিক তথ্য যখন আপনাকে আমি দেবো বা হরোস্কোপ অ্যানালাইসিস করে আমাকে দিতে হবে, তখন কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল বিচার করতে হবে। যেমন এনার লগ্নের অষ্টমে যদি রবি এবং বুধ আছে, তাহলে রবি বুধ কোন নক্ষত্রে আছে সেটাকে কিন্তু অবশ্যই এখানে প্রায়োরিটি দিতে হবে। দেখা যাচ্ছে রবি এবং বুধের কম্বিনেশন যে নক্ষত্রে আছে সেটি শুভ না, যদিও এক্ষেত্রে দেখা যাচ্ছে ইনি শ্বশুর বাড়ির দিক থেকে অর্থ সম্পত্তি ইনার প্রাপ্তি ঘটবে কিছু, কারণ লগ্নের অষ্টমে রবি দ্বাদশপতি যুক্ত এবং লগ্নপতি ও দশমপতি যুক্ত, দশম থেকে কিন্তু আবার
শাশুড়ি বিচার করা হয়, অর্থাৎ শ্বশুর বাড়ির জায়গা থেকে কিন্তু কিছু ধন আগমন বা সম্পত্তি প্রাপ্তি এনার ঘটবে, একদম ঘটবে না তা না, কিন্তু কোন নক্ষত্রে আছে সেটি কিন্তু এখানে গুরুত্ব দিয়ে দেখতে হবে। বা বিবাহের পরে এনার উন্নতির বিষয়টা কিন্তু আসবে, বিবাহের পরে ধন আগমন বা ইনি আগে কি লেভেলে ছিলেন আর বিবাহের পরে কিন্তু ইনার আকস্মিক ভাবে ইনার কর্মের জায়গা বলুন, ইনার অর্থ ইনকামের জায়গায় কিন্তু একটা পরিবর্তন আসবে, যেহেতু ধন সম্পত্তির জায়গার সাথে কর্মের একটা সংযোগ তৈরি হয়েছে, কারণ কর্মপতি কিন্তু অষ্টমে বসে থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, তাহলে ইনার অর্থকরীর জায়গায় এখানে দ্বিতীয় রবি বুধের দৃষ্টির কারণে কিন্তু একটা শুভ সমন্বয় তৈরি হবে, কিন্তু কোন নক্ষত্রে আছে সেটাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে। আবার আর একটা বিষয়, কিছু কিছু সময় আপনার কিন্তু অর্থ নষ্টও হবে, যদিও দ্বাদশ ভাবে আপনার বৃহস্পতির দৃষ্টি আছে, লগ্নের চতুর্থ বৃহস্পতি থেকে দ্বাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু দ্বাদশপতি কিন্তু আবার রবি নিচস্থ হয়ে ধনভাবে দৃষ্টি দিচ্ছে। সুতরাং কিছু দান ধান বা বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার দান করার কারণে হোক, মন্দিরে হোক, বিভিন্ন ভাবে কিন্তু আপনি ভালো পথেই ব্যয় করবেন, খারাপ পথে ব্যয় হবে না। বৃহস্পতির দৃষ্টি যেহেতু দ্বাদশে আছে, ব্যয়টি অশুভভাবে হয় না। কিন্তু একটি জিনিস মাথায় রাখবেন, শরীর স্বাস্থ্যের পেছনে এবং দান করার কাজে আপনার অর্থ কিন্তু ব্যয় হবে, বুঝতে পারছেন? এবার রিপন সরকার, আপনার যে ব্যাপারটি, আপনি যে প্রশ্নের উত্তর চাচ্ছিলেন, আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? আপনি কি বুঝতে পারছেন? লগ্নের দ্বিতীয় রবি বুধের দৃষ্টি যেটি নিজস্ব দৃষ্টি, একটা জিনিস মাথায় রাখবেন, গ্রহ যেখানে অবস্থান করে সেই জায়গায় যেমন গ্রহ বলবান থাকে, গ্রহের দৃষ্টিও কিন্তু কম বলবান থাকে না, গ্রহের দৃষ্টিটাও কিন্তু মোটামুটি সমান বলবান বা মানে সেই একই মাত্রার ফলাফল কিন্তু প্রদান করতে পারে। যেহেতু অষ্টমে রবি বসে বুধ যুক্ত হয়ে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়, তাহলে রবির দৃষ্টি কিন্তু এখানে নিচস্থ, অষ্টমে রবি বুধ একত্রে থাকার কারণে সে কিন্তু কিছু সম্পত্তি প্রাপ্তি ঘটবে, কারণ অষ্টম থেকে স্ত্রীর ধনভাব বিচার করা হয়, অর্থাৎ স্ত্রীর মাধ্যমে ধন আগমন, বুঝতে পেরেছেন? বিবাহের পরে ধন আগমন স্ত্রী সাথে করে নিয়ে আসতে পারে, না হলে স্ত্রীর কোনো কর্ম থাকতে পারে, বা সরকার থেকে লাভবান। এই ভদ্রলোকের একটা জিনিস খেয়াল করবেন পরবর্তী জীবনে, আমি জানি না আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করেন কিনা বা সরকার থেকে আপনার পরিবারে কোনো অর্থ আছে কিনা, কিন্তু স্বাভাবিকভাবেই নক্ষত্র যদি শুভ হয়ে থাকে, নক্ষত্র অশুভ হলে বা নক্ষত্রের কম্বিনেশন যদি ব্যাড কম্বিনেশন তৈরি হয় তাহলে সেটি সঠিক হবে না। আবার বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আপনার মেষ রাশিতে আছে, সুতরাং এই যে রবি বুধ বৃহস্পতি একত্রে হয়েছে, এই ক্ষেত্রে যে বিষয়টি তৈরি হবে যে আপনার সরকার থেকে বা সরকারের উচ্চ পর্যায় থেকে কিন্তু কিছু উপঢৌকন বা উপহার বা কিছু লাভ হবেই, হতে পারে শ্বশুর শাশুড়ির সরকারি কর্ম হতে পারে, বা ওয়াইফ সরকারি বা আধা সরকারি যে কোনো কাজের মাধ্যমে সরকারের অর্থ আপনার ঘরে ঢুকতে পারে। যদি তাও না হয় তাহলেও মাথায় রাখবেন একটা ব্যাপার, যে আপনি যদি জ্যোতিষ করেন, আপনার ক্লায়েন্টের মধ্যে সরকারি চাকরিজীবী ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবে এবং তারা আপনাকে বেশ মোটা মোটা অঙ্কের লাভ দিয়ে যাবে, এটি মাথায় রাখবেন। আপনার কথা যেন শুভ হয়, আপনার কথা যেন ফলে। ভালো করে জ্যোতিষ শিখুন, দেখবেন ভালো ভালো ক্লায়েন্ট পাবেন। এই রবি বুধ, শোনেন, রবি বুধ হচ্ছে সরকারি যোগ, ঠিক আছে? রবি এমনি সবসময় রবি সরকারি কারকতা, যদিও দ্বাদশপতি অষ্টমে বসে আছে, এটাকে আবার খানিকটা বিপরীত রাজযোগও বলে, বুঝতে পারছেন? কারণ দুস্থপতি দুস্থ স্থানে, তাহলে বিপরীত ফলাফল, বিপরীত রাজযোগ আসে, বসে আছে অষ্টমে। এই ক্ষেত্রে আপনার ওয়াইফ কি করেন? কোন চাকরি টাকরি করেন উনি? না না, গৃহিণী। হ্যাঁ হ্যাঁ, গৃহিণী। আচ্ছা, গৃহিণী। তবে দেখবেন আপনার পরিবারে সরকার হতে সুবিধা আসবেই, সেটা সরকার থেকে উপঢৌকন আসতে পারে বা অন্য কেউ পরিবারের অন্য কারোর মাধ্যমে সরকারি সুবিধা পাওয়া, এটা কিন্তু আসবে। তাই নর্মালি যে বিষয়টা এখানে, যে দ্বিতীয় দৃষ্টি স্বাভাবিকভাবেই শুভ অশুভ মিশ্র ফল দিবে, 100% শুভ ফল দিবে না, শুভ অশুভ মিশ্র ফল দিবে, যেহেতু দ্বাদশপতি। একটা জিনিস মনে রাখবেন সব সময়, এই যে ধনহীন বা আপনার কি বলা হয় এটাকে, ধন হানির যোগ, এই যে বিষয়টি, বা নির্ধনী যোগ, এই নির্ধনী যোগ কিন্তু ধনপতির সাথে দ্বাদশপতির কম্বিনেশন তৈরি হলে অর্থ কিন্তু নগদ অর্থ হাতে ক্রাইসিস আসে। ধনহানি যোগ বা নির্ধনী যোগ, এটা মানে কিন্তু তার ধন সম্পত্তি থাকবে না এমনটি না,
লিকুইড মানির বা নগদ অর্থের কিন্তু একটা ক্রাইসিস আসে, দেখাই যায়। সুতরাং আপনার থাকবে অনেক, কিন্তু মাঝে মধ্যে দেখবেন আপনার সংকটে 5,000 টাকাও আপনি হাতে পাবেন না, কিন্তু আবার 1 লক্ষ টাকা আপনি অন্য বন্ধুকে হাওলাত দিয়েছেন বা ধার দিয়েছেন। আপনার দেনার কারণ কিন্তু এই কারণেই হবে, বা হাতে নগদ অর্থের ঘাটতি কিন্তু এই ধরনের কারণে হয়ে থাকবে। সুতরাং এই সাবধানে সবসময় চেষ্টা করবেন। অর্থ আপনার ক্ষেত্রেই বলছি যে অর্থ কখনো কাউকে দিবেন, 5,000 10,000 প্রয়োজন যদি কারো হয় অবশ্যই দিবেন, কিন্তু অতিরিক্ত অর্থ কারো হাতে দিবেন না। সেই অর্থ কিন্তু আপনার ফিরে আসা মুশকিল আছে। বুঝতে পেরেছেন? কারণ ধনভাবে কিন্তু দ্বাদশপতির দৃষ্টি এবং রবির নিচস্থ দৃষ্টি আপনার হাত দিয়ে কিন্তু ধন সম্পত্তি, আপনি যেমন সম্পত্তি কিনবেন ঠিক তদ্রূপ আপনার কিন্তু আবার অর্থ নষ্টও হবে। অর্থাৎ বুদ্ধির ভুলে কিন্তু ধনহানি হয়ে থাকতে পারে। সুতরাং আর রবির সাথে বুধ আছে, অবশ্যই রবি বুধ একসাথে থাকলে ভালো ফল দেয়, কিন্তু এখানে অষ্টমে, এখানে একটু ফলের তারতম্য ঘটবে আপনার ক্ষেত্রে। যদি এখানে অষ্টম না হয়ে এই যে ধরুন শুভভাবে থাকতো, তাহলে নিশ্চিত আপনার ওয়াইফ চাকরি করতো এবং তার পরিবারে যদি চাকরি সে নাও করতো তাও দেখা যেত কি আপনার শ্বশুর হয়তো সরকারি কোনো উচ্চ পদে চাকরি করতেন, 1 কোটি টাকা পেনশন পেয়েছে, আপনার ওয়াইফের নামে পোস্ট অফিসে রাখা আছে, আলিশান জীবনযাপন করতেন তখন। যাই হোক, পরবর্তীতে এসব বিষয় নিয়ে আরো আলোচনা হবে। এখন আমি আমাদের জহরদা আছেন, জওহরলাল শাস্ত্রী, আপনাকে দেখা যাচ্ছে আপনি আমাদের সাথে অ্যাটেন্ড আছেন, কিন্তু আপনার কথা শুনতে চাচ্ছি। এই জওহরলাল শাস্ত্রীকে একটু কানেকশনটা দিন। আমাদের অপারেটর কে আছেন? জওহরদা, আপনি না আসলে আমি চালাই যাব, কিন্তু আপনি থাকলে আমি ছেড়ে দেব। আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল 7টা পর্যন্ত, হ্যাঁ মানে না 8টা থেকে 9টা পর্যন্ত। এবার নরমালি আমি আধা ঘন্টা দেখছি উনি আছেন, কিন্তু ওনাকে দেখা যাচ্ছে না। তারপর আমার এখন বলা উচিত, কারণ উনি হয়তো অ্যাটেন্ড করেছেন ক্লাস নেওয়ার জন্য, আপনাদের সাথে কোনো ভাইটাল ব্যাপারে আলোচনা করতে পারেন, সুতরাং তাকে এখন ছেড়ে দেওয়া উচিত। জওহরলাল শাস্ত্রী দাদা, জওহরদা নাই, উনি নাই। যাক, উনি যদি আসেন বা পরে আবার রাগটা করে কিনা আমি একটু ফোন করি, কারণ ক্রাইসিস তৈরি করা ঠিক না। একটুখানি থামুন আপনারা সবাই, আমি একটু ফোন করে নিই। যদি অনুমতি দেয় তাহলে আমি আরো আধা ঘন্টা নিয়ে নেব, সমস্যা নাই। আপনারা আমাকে একটু ফ্রাঙ্কলি বলবেন, একদম মন খুলে, যে কে কে আমাকে বুঝতে পারছেন না। আমি সবার কাছ থেকে এই কথাটা শুনবো, কে কে আমার আলোচনা বুঝতে পারেন না বা আপনাদের বুঝতে কষ্ট হয়। হ্যালো, বলছি জহরদাকে দেখা যাচ্ছে, কিন্তু ওনার কোনো নেই। উনি আছেন কি? না, আমি আধা ঘন্টা শেষ করে দেবো, আর তো বেশি টাইম নেই। হ্যাঁ, আপনি বলে দেন, আমি আধা ঘন্টা দিয়ে শেষ করে দিই। ঠিক আছে। আচ্ছা, যে বিষয়টি বলছিলাম, যে দেখুন আপনাদের ধৈর্য আছে, এটা বুঝতে পারছি, প্রত্যেকেরই ধৈর্য আছে, কিন্তু শিখতে গেলে অবশ্যই লাইভলি হতে হবে, মানে প্রাণবন্ত হতে হবে। টেনশন করা যাবে না। আমি টেনশনের মুখ দেখতে পারি না, মানে টেনশন কারো মুখে বা কারো মুখে টেনশনের ছাপ, এটা আমার সহ্য হয় না। সে আমার কাছের লোক হোক আর দূরের লোক হোক, এটা একদম আমি আপনাদের সাথে ফ্রাঙ্কলি বলছি। আমি কিন্তু সোজা সাপটা কথা বলতে খুব পছন্দ করি, সেটা আমার পক্ষে হোক বা আমার বিপক্ষে হোক, সব সময়। সুতরাং আপনারা যদি বুঝতে না পারেন, দেখুন সবকিছু সবার মতো করে আপনি বুঝবেন তা না, কারণ প্রত্যেকেই আলাদা আলাদা, প্রত্যেকের ক্যারেক্টার আলাদা, প্রত্যেকের কাজের ধরন আলাদা, পছন্দ অপছন্দ আলাদা। সুতরাং প্রত্যেকের ধারণ ক্ষমতাও আলাদা, বোঝার ক্ষমতাও আলাদা। সবাই একভাবে সমানভাবে বুঝবেন সেটি কখনো হতে পারে না, ঠিক আছে? বরঞ্চ সেটি আর সুতরাং আমার কম আছে স্যার, আমার কম বুঝি স্যার। একটা প্রশ্ন ছিল। বলেন। যেহেতু আমার মানে হরোস্কোপ নিয়ে আপনি আলোচনা করতেছেন, এখানে আমি কি জ্যোতিষ শাস্ত্রে সাকসেসফুল হতে পারবো? এই বিষয়টা একটু পরিষ্কার করে দেন।
দেখুন জ্যোতিষ শাস্ত্রে সাকসেসফুল হতে পারবেন কিনা সেটি আপনাকে বলে দেবো, একদম চিন্তার কোনো কারণ নেই, কিন্তু অবশ্যই নক্ষত্রকে আমাকে সামনে দিতে হবে। দেখুন আমি নর্মালি কোনো কিছু ওই বলতে হবে তাই বলবো এমন না, আমি যদি কিছু না বুঝি সেটা আলাদা কথা, কারণ আমি সবকিছু জানবো বা আমি সবকিছু পৃথিবীর সবকিছু জানি এমনটি কখনো না, কিন্তু একটুখানি। হ্যালো, ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যে বিষয়টি বলছিলাম যে ধরুন আমার অজানা অনেক কিছু থাকতে পারে। দেখুন আমি এই ক্ষেত্রে আপনাকে গল্প ছলে এখন লাস্ট সময়টুকু কাটাবো, কারণ আমি থাকছি, জওহরলাল দাদা নেই। তো যে বিষয়টি বলছি যে ধরুন আমার অভিজ্ঞতা হচ্ছে এই যে আমি 3 মাসের জন্য কলকাতায় গেছিলাম, যে জ্যোতিষ 3 মাস শিখলেই হয়। আমি পড়াশোনা করেছি অ্যাকাউন্টিং এ, আমার অ্যাকাউন্টিং এ বিবিএ এমবিএ, আমার সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং ছিল। তারপর আমি কলকাতাতে প্রথম যখন যাই তখন আমার একদম টার্গেট ছিল এই যে 3 মাস কলকাতাতে যাব, 3 মাস থাকবো, 3 মাস পরে এসে মোটামুটি জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারগুলো জানবো। যেহেতু আমি আরো 5 বছর আগে থেকে পড়াশোনা করতাম, মানে আমি 5 বছর না বলবো 7 বছর, যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি তারপর থেকেই টুকটাক বইপত্র পড়তাম, কম হয়তো কাছে একটা বই ছিল বা পরে আরেকটা কালেকশন করেছি, এভাবে 2-5টা 10টা বই আমি প্রথম দিকে পড়েছি। মূলত আমি অনার্স পড়তে পড়তেই প্রচুর বইয়ের কালেকশন তৈরি করি। কলকাতা থেকে বই নিয়ে আসতে, বই আনার সময় আমি যখন বই কিনে এনেছি তখন আমাকে ইমিগ্রেশনেও আটকিয়েছে, মানে কাস্টমসে আটকিয়েছে, আপনি এত বই আনেন কেন, কিসের বই। সেসব বিষয়গুলো কিন্তু প্রচুর বইপত্র কিনে আনার কারণে এই পাগলামিগুলো আমাদের কেসিপাল দাদা জানে। মানে আমি যখন বই আনতাম তখন আমার ওই কুলি নিতে হতো বই পাওয়ার জন্য। তো ঘটনা হচ্ছে এটা, আমার কিন্তু প্রথম যখন ছিল যে সবার কাছ থেকে 2-3 মাস যদি শিখলেই তো হয়, তো সেই হিসেবে আমি ওই টার্গেট নিয়ে কিন্তু গেছিলাম। আর আমি বাংলাদেশে ম্যাক্সিমাম এখন যারা আমাদের বাংলাদেশে তো প্রচুর জ্যোতিষী, আমি আগে কাউকে চিনতাম না, মানে এখন চিনি, আগে 2-1জনকে চিনতাম, এখন অনেককেই চিনি। এনাদের সাথে আমার প্রফেশনাল জীবনে আসার আগে আমার সাথে পরিচয় কারোর সাথে ছিল না, ঢাকায় কারোর সাথেই ছিল না। ওনারা প্রথম আমাকে দেখেছেন আমার চেম্বারের ঠিকানা দেখে। যাই হোক, তো জ্যোতিষ শাস্ত্র কিন্তু বৃহৎ একটা বিষয়, আপনি যখন দেখবেন যে অ্যাঙ্গেলে আলোচনার ব্যাপার আসবে সেই অ্যাঙ্গেলে আলোচনা শেষ হচ্ছে না। তো আমি ওই প্রথমে 3 মাসের একটা টার্গেট নিয়ে যে আমি কিন্তু প্রায় 3.5 বছর কলকাতাতে লেক টাউনে বাসা ভাড়া করে আমি থেকেছি। মানে স্টেপ বাই স্টেপ এর মধ্যে এসেছি, হয়তো 3 মাস করে ভিসা থাকতো, এসে 10 দিন এখানে থেকে আবার চলে যেতাম, এমন একটা ব্যাপারই, যার কারণে কিন্তু নানান প্রতিকূলতা আমাকে পোহাতে হয়েছে। কারণ যেহেতু পড়াশোনা সবে শেষ করতে করতে আমি ওখানে গেছি, হ্যাঁ, তো সেই অবস্থায় কিন্তু মানুষ চাকরি বাকরির জন্য ছোটে বা চাকরি বাকরির জন্য ইনকামের একটা সোর্স তৈরি করে, কিন্তু আমি ওই সময় খরচ বাড়িয়েছি, কলকাতাতে যে থাকা, ওখানে শেখার পারপাজে খরচ হওয়া, নানান রকম ব্যাপার যেগুলো এসেছে। যাই হোক, তো এই শেষ কিছু কিন্তু নেই, মানে শেখা জ্যোতিষশাস্ত্র শিখে শেষ করার মতো কিছু একটা ব্যাপার না। তবে কি প্রয়োজনীয় বিষয়গুলো আপনাকে জানতে হবে, জানতে জানতে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনার নলেজ তৈরি হবে, দিন দিন নলেজ বাড়বে, এটাই। এখন আপনার যে প্রশ্নের কথা বললেন যে আপনার জ্যোতিষ হবে কিনা, বিষয়টি হচ্ছে এই, দেখুন জ্যোতিষ হওয়ার বিষয় যেটা, নর্মালি জ্যোতিষ শাস্ত্রে পারদর্শিতার জন্য 3টে গ্রহকে মানে বিচার করতে হয়। প্রথম হচ্ছে শনি, বৃহস্পতি এবং কেতু। অন্যান্য গ্রহের ব্যাপার সামান্য সামান্য সেটা আছেই, কানেকশন কিন্তু বিভিন্ন রকম আছে, কিন্তু আমরা ম্যান্ডেটরি বা ইফেক্টিভ যেগুলো প্রপার যে কানেকশন গুলো, শনি, বৃহস্পতি এবং কেতুর কম্বিনেশন। কারণ জ্যোতিষ কিন্তু বৃহস্পতির দখলে, জ্ঞান, আধ্যাত্মিকতা বৃহস্পতির সাথে। এবার যখনই আপনি তন্ত্র যোগের মধ্যে চলে যাবেন তখন কিন্তু শনিকে এবং কেতুকে যোগ করে নিল। অর্থাৎ জ্যোতিষ তখনই হবে যখন আপনি লেগে থাকবেন, আর লেগে থাকার জন্য কিন্তু আপনার এখানে শনির গুরুত্বটা খুব ভাইটাল। এবার দেখুন আপনার নর্মালি একাদশে কেতু আছে, চতুর্থে কেন্দ্রস্থানে বৃহস্পতি আছে এবং নবমে শনি আছে। সুতরাং রবির নক্ষত্র কি আছে, রবি কি নক্ষত্রে আছে? আর নক্ষত্রটা বলতে পারবো না এখন। আচ্ছা, তাহলে দেখুন এখানে স্বাভাবিকভাবেই আমার মনে হয় রবি আপনার কেতু নক্ষত্রে থাকার কথা মনে হয়, আপনি দেখে নেবেন পরবর্তীতে। যখনই এই যে একাদশপতি সপ্তমে বসে আছে
এবং কেতু একাদশে বসে আছে, বৃহস্পতির দৃষ্টি পড়েছে আপনার রবির উপরে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি দ্বাদশে। সুতরাং স্বাভাবিকভাবে জ্যোতিষ আপনাকে দিয়ে হবে না এমন ব্যাপার না, কিন্তু নক্ষত্রকে দেখতে হবে। জ্যোতিষ শেখা এক ব্যাপার, জ্যোতিষ অ্যাপ্লাই করতে পারা আর এক ব্যাপার, আর জ্যোতিষ দিয়ে ইনকাম করতে পারা আর এক ব্যাপার। তিনটে ফ্যাক্টরস আছে এখানে। জ্যোতিষ আপনি ভালো শিখতে পারবেন, এটা আমি বলছি। এবার অ্যাপ্লাই করা এবং অর্থ ইনকামের যে ব্যাপারটি, সেটি কিন্তু পরের ধাপ। কিন্তু জ্যোতিষ আপনি শিখতে পারবেন, বা জ্যোতিষ ভালোভাবে শিখতে পারবেন। আর আমি মনে করি কি, যখনই জ্যোতিষ ভালোভাবে শিখতে পারবেন, জ্যোতিষ আপনার অবশ্যই ইনকাম হবে। একাদশে কেতু আছে, গুপ্ত বিদ্যায় পারদর্শিতা এমনিতে আপনার আসবে। তার পাশাপাশি দেখুন বৃহস্পতি দশম ভাবে দৃষ্টি, পরামর্শ দান করে, মানে যেহেতু দশমে বৃহস্পতি দৃষ্টি মানে কর্মভাব তো নাকি, তো কর্মভাবে শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি দৃষ্টি বিনিময় করে কিন্তু ওখানে যুক্ত হয়। তাহলে দশমে কিন্তু বৃহস্পতির গুরুত্ব পাচ্ছে, তাই তো? তাহলে কর্মভাব, তো কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে মানে কিন্তু আপনার এই যে মানুষকে পরামর্শ দেওয়া বা গুরুর জ্ঞান দেওয়া, গুরুর মতো করে গুরুর পেশা, এটা কিন্তু আপনার আসবে, আসবে না এটা কখনো ভাবার কারণ নেই, অবশ্যই আসবে। আর নক্ষত্র কি আছে, নক্ষত্র ছাড়া ভালো ফল কি হবে না হবে দেখুন। এমনিতেই আমাদের এই যে শাস্ত্রে, জ্যোতিষ শাস্ত্রের যে বিষয়টি আছে, বর্ণনা করা আছে যে কলিতে ফল দেবে নক্ষত্র, কলম নক্ষত্র ফলম। অর্থাৎ নক্ষত্র যদি শুভ না থাকে, যদি নক্ষত্র অশুভ থাকে, তাহলে কিন্তু বিচ্যুতি ঘটবেই। সুতরাং ফলাফল সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে গেলে কিন্তু অবশ্যই নক্ষত্রকে গুরুত্ব দিতে হবে, কারণ নক্ষত্র হচ্ছে গ্রহের শক্তি। আপনি এখন পর্যন্ত কিছু না খেয়ে থাকতেন, তাহলে দেখতেন আপনার ভিতরে একটা মানে দুর্বলতা কাজ করতো, ঠিক আছে? তো এই যে দুর্বলতাটা কিন্তু এই যখনই গ্রহর নক্ষত্র অশুভ হবে, তখন কিন্তু সেই গ্রহ দুর্বল হয়ে পড়বে, মানে গ্রহের ফল দেওয়ার ক্ষমতা কিন্তু ক্ষীণ হয়ে যায়। সুতরাং নক্ষত্র বিচার করে অবশ্যই আপনার পরবর্তীতে বিচার বিশ্লেষণ করে দেব। আপনারা অবশ্যই নিজের হরোস্কোপটা জানবেন। আজকে আপনার হরোস্কোপে আলোচনা করা হলো, দেখুন আপনি কিন্তু এখানে যতগুলো মানে যারা শিখছে তার ভিতরে কিন্তু আপনি বেশি ক্লিয়ার। এটা কি আপনি বুঝতে পারছেন? ধরুন আপনি আগে থেকে কিছু জানতেন না, তারপরেও যখন আপনার হরোস্কোপটা নিয়ে আলোচনা করা হচ্ছে, তখন কিন্তু আপনার মাথার ভিতরে এটা গেঁথে যাচ্ছে। প্রত্যেকেই বুঝতে পারছে কম বেশি, কিন্তু আপনার ভিতরে কিন্তু এই বিষয়টি একদম প্রপার আজকে আপনার মাথায় গেঁথে যাচ্ছে, বা আপনি কিন্তু এটা অবজার্ভ করতে পারছেন বা আপনার ধারণ করতে পারছেন। সুতরাং যাদের হরোস্কোপ আছে প্রত্যেকেই হরোস্কোপটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, হরোস্কোপটা আঁকবেন, তাহলে দেখবেন পরবর্তীতে ফলাফল প্রদান করতে বা আলোচনা করতে শুরু। কে প্রশ্ন করবেন? রিপন সরকার। জি স্যার। বলুন স্যার। আমার তো জেনারেল জন্ম ডেট জানা নেই স্যার, তো আমার নাম সংখ্যার উপরে কোনো বলা যায় কিনা যে আমার জ্যোতিষ শাস্ত্র কেমন হবে না হবে? আপনারা আপনাদের নাম সংখ্যার পরে অবশ্যই বলা যাবে। নাম সংখ্যা সংখ্যা ক্লাস নেন কে? কেসিপাল দাদা। হ্যাঁ, তো সংখ্যা তত্ত্বের বিষয়টা আপনারা ওখানে আলোচনা করে নেবেন। আর মোটামুটি আমাদের সিলেবাস ভিত্তিক যে বিষয়গুলো আস্তে আস্তে আমরা যখন একটা ম্যাচুরিটি পর্যায়ে আসবো, তখন অবশ্যই নামের সংখ্যা তত্ত্ব বিচার বিশ্লেষণ করে তখন আপনাকে সব শিখতে হবে। দেখুন জ্যোতিষ শাস্ত্র আপনি যদি ভালো প্রপার জ্যোতিষ হতে চান বা প্রপার ভাবে জ্যোতিষ পরামর্শ যদি মানুষকে দিতে চান, তাহলে কিন্তু আপনাকে সবগুলো বিষয়ই কম বেশি জানতে হবে। এটা তো বুঝতে পারছেন? কোনো একটা অ্যাঙ্গেল আমি এত কথা বলছি, আমার কিন্তু কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও এত কথা বলছি যাতে আপনারা বুঝতে পারেন, বোঝার স্বার্থে। ঘটনা হচ্ছে এই বোঝার স্বার্থেই কিন্তু এত কথা বলা। সুতরাং প্রত্যেকটা জিনিসই একটা সিস্টেম, একটা স্টেপ বাই স্টেপ গেলে আপনাদেরই বুঝতে সুবিধা হবে। কোনো ব্যাপারে যদি ভয় চলে আসে, তাহলে কিন্তু সেই বিষয়টাই আর মনোযোগ থাকে না। যার কারণে দেখবেন ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট অঙ্কে সমান নম্বর পায় না। কেউ 80+ পাচ্ছে, কেউ 100 এর মধ্যে 100% কেউ কিন্তু ফেল করছে। কারণ কি? ভয়ের কারণেই কিন্তু বিষয়টা আসছে। বাসে বুঝতে পারছেন? আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, একটা হরস্কোপ আছে স্যার আমার কাছে, মানে নক্ষত্র সহ। আমি 3টা বিষয় জানতে চাই ওই মানে এই হরস্কোপটার। তার শিক্ষা, বিবাহিত জীবন আর কর্মজীবন। শিক্ষা, বিবাহিত জীবন, কর্মজীবন। জি, এই 3টা আপনি জানতে চান? হ্যাঁ হ্যাঁ। কি হরোস্কোপ থেকে? জি জি, হরস্কোপ আছে আমার কাছে। আপনার হরোস্কোপ? না, এটা আমার বলতে আমার মেয়ে স্যার, আমার তো জন্ম তারিখে জানা নেই স্যার।
আচ্ছা আচ্ছা, মেয়ের হরোস্কোপ বলুন। মেয়ের মেয়ের লগ্ন কি? স্যার লগ্ন হচ্ছে বৃষ স্যার। বৃষ লগ্ন? জি। আচ্ছা, লগ্নে লগ্নে কোন গ্রহ আছে? লগ্নে স্যার কোনো গ্রহ নাই স্যার। আচ্ছা, লগ্নে কোনো গ্রহ নেই। আর না। আর কোন কোন ঘরে কোন কোন গ্রহ আছে আপনি বলে যান, আপনি বলে গেলেই হবে। কোন সিংহ কোন ঘরে? সিংহ রাশিতে রাহু আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, সিংহ রাশিতে রাহু। আচ্ছা বলুন, আপনি বলুন, আমি শুনছি, আমি বললেই শুনলেই। কন্যাতে বুধ বৃহস্পতি রবি। হ্যাঁ, কোথায় বুধ বৃহস্পতি রবি কোথায়? কন্যা রাশিতে। কন্যা রাশিতে বুধ বৃহস্পতি আর রবি। রবি। আচ্ছা বলুন। বৃশ্চিক রাশিতে শুক্র শনি। বৃশ্চিক রাশিতে শুক্র শনি। ধনু রাশিতে মঙ্গল। ধনুতে মঙ্গল। আচ্ছা, আর কুম্ভে কেতু। কুম্ভতে? কেতু। কুম্ভতে কেতু। হ্যাঁ, মিনে চন্দ্র। মিনে চন্দ্র, তার মানে মীন রাশি। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে দ্বাদশে কোনো গ্রহ নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি জন্ম তারিখটা বলুন, মেয়ের জন্ম নাম বলুন প্রথমে। জন্ম তারিখ হলো স্যার 14/10/2016। জন্ম তারিখ। টাইম কখন? 14/10/2016 জন্ম তারিখ। টাইম হলো স্যার রাত্র 8টা 5 মিনিট। রাত 8টা 5 মিনিট। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার মেয়ের জন্মেছেন কোথায়? চাঁদপুর স্যার। চাঁদপুরে জন্ম। আচ্ছা, 14/10/2016 রাত্রি 8টা 5 মিনিট। দেখেন এখানে এডুকেশন প্রথমত কি বললেন? শিক্ষা স্যার। হ্যাঁ, শিক্ষা। তারপর বিবাহিত জীবন আর হলো কর্ম স্যার। বিবাহ এবং কর্ম। ভাইয়ের নাম নাম কি? স্নেহা রানী স্যার। স্নেহা। মেয়ের নাম কি? স্নেহা রানী। স্নেহা? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার নাম রিপন সরকার, আর আপনার ওয়াইফের নাম? নমিতা রানী। আচ্ছা, দেখেন এই যে মেয়েটা, এর 2016 সালে জন্ম হয়েছে। 16 সালে জন্ম হলে এখন মাত্র 4 বছর বয়স, তাই না? হ্যাঁ স্যার। 16 সালে জন্ম মানে 4 বছর বয়স। আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা ব্যাপার বলে দিই আপনাকে, আপনারা সবাই শুনবেন, এটা যেহেতু হরোস্কোপ বিচার। 6 বছরের আগে কোনো বাচ্চার বয়স যখন 6 বছর না হবে, তার আগে তার হরোস্কোপ বিচার করতে যাবেন না। আচ্ছা আচ্ছা স্যার। এটা কিন্তু শাস্ত্রের কথা। তদানীন্তন কালে 12 বছরের আগে কিন্তু এই কোষ্ঠী বিচার গণনা করা হতো না, কিন্তু যেহেতু এখন আমাদের এই যুগে, বর্তমান যুগে মানুষের আয়ু কম, সেই হিসাবে কিন্তু 6 বছর পর্যন্ত প্রত্যেকটি শিশুকে বলা হয়েছে নারায়ণ। যদিও নাম চয়নের ক্ষেত্রে বা ধরুন একটা শিশু জন্ম হওয়ার পরেই কিছু সংস্কারের জন্য কিন্তু জন্মকুণ্ডলী বের করে নেওয়া প্রয়োজন হয়, কিন্তু স্বাভাবিকভাবে দীর্ঘ বিচার বিশ্লেষণের জন্য কিন্তু 6 বছর বয়সের মধ্যে করা উচিত না। অন্তত আমি হরোস্কোপ বিচারের ক্ষেত্রে 6 বছরের আগে কোনো বাচ্চার জন্ম কুষ্টি বা ঠিকুজি কিন্তু বিচার করার পক্ষে না, ঠিক আছে? কারণ এটা করা উচিত না, আপনারাও করবেন না, কারণ এই 6 বছর বয়স পর্যন্ত কিন্তু জাতক-জাতিকাকে নারায়ণ হিসেবে ধরা হয়, মানে তারা কিন্তু তাদেরকে দেবতা তুল্য মনে করা হয়। সুতরাং এটা করা উচিত না। দেখবেন অনেকেই 6 বছর বয়স পর্যন্ত বলে না দরকার নেই, 6 বছরের পরে করে।
বা যারা এই বিষয়টাকে গুরুত্ব দেয়। এবার নর্মালি দেখা যাচ্ছে আপনার কাছে একটা ক্লায়েন্ট এসেছে, আপনি হরোস্কোপ নিয়ে আলোচনা করে দিলে আপনাকে পেমেন্ট দেবে, সেটি আলাদা ব্যাপার, সেটা আপনি করতে পারেন বা করলেন বা সেটা ব্যাপার না। কিন্তু নাম রাশি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেকে এক কাগজে লিখে দেয়। দেখবেন আপনি আমাদের বাংলাদেশের চিটাগাং অঞ্চলে কিন্তু এই কোষ্ঠী গণনার প্রচলনটা খুব বেশি। ওখানে হাতে লেখা একটা কোষ্ঠী পাওয়া যাবে, একদম এক এক ছক হাতে লেখা। আপনারা কখনো দেখেছিলেন কিনা জানি না। স্বাভাবিকভাবে একমাত্র জ্যোতিষীরা ছাড়া ওটাকে কেউ মানে বুঝবে না। কিন্তু আমরা এখন যে হরোস্কোপটা করি স্বাভাবিকভাবে 4-5টা পেজ প্রিন্ট আউট করে দিই, বা হাতে লিখে দিলেও 5-6 পেজ লিখে দিয়ে কিন্তু হাতে তার একটা বর্ণনা লিখে দিই। মোটামুটি 1 পেজ 2 পেজ 10-12টা কথা কিন্তু লিখে দেওয়া হয়। সুতরাং গোষ্ঠী গণনার ক্ষেত্রে অবশ্যই 6 বছরের পরেই বিষয়টাকে গুরুত্ব দেবেন আপনিও এবং সবাই। তারপরেও আমি আপনার যেহেতু প্রশ্ন করেছেন বা আপনি জানতে চেয়েছেন, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনাকে বলে রাখবো, কারণ হরোস্কোপ তো শুনে নিলাম। লগ্ন হচ্ছে বিষলগ্ন। দেখুন একটা বিষয় বলে রাখি, বিষলগ্নের ক্ষেত্রে এই যে হরোস্কোপটি আছে, এই হরোস্কোপে যে কম্বিনেশনটা, বিষলগ্নের লগ্নপতি শুক্র হচ্ছে সপ্তমে শনিযুক্ত, ঠিক আছে, অর্থাৎ লগ্নের ভাগ্যপতি এবং কর্মপতি যুক্ত, ঠিক আছে। এবং লগ্নের পঞ্চমে কিন্তু বসে আছে রবি, বৃহস্পতি এবং বুধ, এবং চতুর্থে রাহু। আপনি প্রথমত একটা জিনিস মাথায় রাখবেন, এর বন্ধু বান্ধব যত কম হবে তত এর জন্য মঙ্গল। বিশেষ করে ক্লাস 7 থেকে 11-12 পর্যন্ত, বুঝতে পারছেন? বন্ধু বান্ধব যত কম হবে ততই কিন্তু ভালো। কারণ এ কিন্তু বন্ধু বান্ধবের কারণে খুব কাছের লোককে ভুল বুঝবে, বা নিজের আত্মীয় স্বজনকে ভুল বুঝবে, বা অনেক সময় মায়ের সাথে ঝামেলা করবে, বান্ধবীর কথা শুনবে, মাকে ভুল বুঝবে। সুতরাং এই যখনই দেখা যায় যে 4th হাউসে রাহু থাকে চতুর্থ ভাবে, এরা কিন্তু টিনেজ বয়সে অর্থাৎ 18 বছরের পূর্বে এদের কিন্তু বিগড়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল থাকে, ঠিক আছে। অর্থাৎ বন্ধু বান্ধব খারাপ হয়, খারাপ বন্ধু বান্ধবের কারণে, খারাপ সঙ্গের কারণে কিন্তু তাদের কি হয়, মানসিকতায় একটা বাজে প্রভাব এসে যায়। সুতরাং অবশ্যই সাবধান থাকবেন, বন্ধু বান্ধব কম, এবং বন্ধু বান্ধব যারা থাকবে তারা যেন আপনার পরিচিতও হয়, মানে তাদের ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ড কেমন বা যাদের সাথে মিশছে তাদের মানসিকতা কেমন, এটা কিন্তু যাচাই করা উচিত। কারণ সন্তান আপনার, ভালো মন্দ কিছু হলে সেটা কিন্তু আপনাকেই ভুগতে হবে, বা আপনারই কিন্তু বদনাম বা ঝামেলা জটিলতা বা সুনাম বা ধরুন সম্মান কিন্তু তার মাধ্যমে আপনারই কাছটা বর্তাবে। যেহেতু রাহু এখানে শুক্রের নক্ষত্রে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে, ঠিক আছে। তো সুতরাং রাহু শুক্রের নক্ষত্রে কিন্তু রাহু শুক্রের নক্ষত্রে থাকলে কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের ভিতরে একটা ভোগের প্রাবল্য বৃদ্ধি করে। অর্থাৎ শুক্র রাহুর কম্বিনেশন কিন্তু ভোগকারক শুক্র নক্ষত্র যুক্ত হওয়ার কারণে কিন্তু অল্প বয়স থেকে বন্ধু বান্ধবের মাধ্যমে কিন্তু বাজে সঙ্গ বা কামনা বাসনার প্রাবল্য তৈরি হবে। দেখুন পঞ্চমে বৃহস্পতি, চতুর্থপতি রবি পঞ্চমে আছে, অর্থাৎ স্বাভাবিকভাবেই চতুর্থপতি পঞ্চমে বুধ যুক্ত হয়ে বৃহস্পতি যুক্ত, রবি বুধ বৃহস্পতি একত্রে বসে আছে, এটা কিন্তু একটু ভালো যোগ। বৃহস্পতি বুধ, একটি জিনিস মনে রাখবেন, বৃহস্পতি বুধ যদিও শত্রু গ্রহ, তবুও বৃহস্পতি বুধ যদি একত্রে অবস্থান করে সেটি কিন্তু খুব ভালো ফল দেয়, যোগাযোগ বৃদ্ধি করে, শুভ ফলাফল দেয়, তার লেখাপড়ার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি করে দেয়। একটা জিনিস মাথায় রাখবেন যে চতুর্থপতি পঞ্চম এটি কিন্তু রাজযোগ। আর যেহেতু বিষলগ্নের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে হিসাব আসে, যে বিষলগ্ন মানে বিষলগ্নের হিসাব যদি আমরা করি, জীব শুক্রেন দব পাপা শুভ শনি দিবাকর রাজযোগ, শুভ শনি দিবাকর রাজযোগ কর সাক্ষাৎ একভাবে রবে সুত বুধ স্ত্রব্য ফলানেব্য সন্তি মারক লক্ষণা। তার মানে হচ্ছে এই যে বিষলগ্নের ক্ষেত্রে বৃহস্পতি শুক্র নৈসর্গিক শুভ গ্রহ হলেও কিন্তু পাপ বা খারাপ ফল দেয়। তাই বলছে জীব শুক্রেন দব পাপা, মানে পাপ। জীব এবং শুক্র, জীব মানে কি, বৃহস্পতি জীবন দান করে, যে আশীর্বাদ দান করে তাকে বৃহস্পতিকে বলা হয় জীব দানকারী গ্রহ, অর্থাৎ জীবন দানকারী গ্রহ। হ্যাঁ,
বৃহস্পতির আর এক নাম হচ্ছে জীব। যখন সংস্কৃত কোনো বই পড়বেন তখন দেখবেন বৃহস্পতিকে জীব বলেছে, শুক্রকে আপনার এই মঙ্গলকে কুজো বলেছে। হ্যাঁ, এভাবে কিন্তু এক একটি গ্রহের আরেকটি নাম আছে। তাই বলছে জীব শুক্রেণ দব পাপা শুভ শনি দিবাকর। তার মানে কি, বুধ বৃহস্পতি এবং শুক্র মানে জীব এবং শুক্র হচ্ছে দব পাপ, এই দুটি হচ্ছে পাপ। শুভ শনি দিবাকর অর্থাৎ শনি এবং রবি কিনা শুভ, কারণ দিবাকর মানে হচ্ছে রবি। বলছে রাজযোগ কর সাক্ষাৎ এক হবে রবে সুত, যদি শনি সুত যুক্ত হয়, এই রাজযোগ কর সাক্ষাৎ এক হবে রবে সুত অর্থাৎ যদি পুত্র যুক্ত হয়ে শনি অবস্থান করে থাকে। শনি হচ্ছে রবির পুত্র, তো শনি রবি, তাই বলছে যদি সুত যুক্ত হয় মানে পুত্র যুক্ত হয়ে কোথাও রবি এবং শনি বসে থাকে এই লগ্নের ক্ষেত্রে, তাহলে কিন্তু রাজযোগের ফল দেয় বা শুভ ফল দেয়, মারাত্মক শুভ ফল দেয়। বলছে বুধ স্তব্য ফলনে লক্ষণ না, বুধ শুভ ফল দেবে না যদি মারক লক্ষণ যুক্ত হয়ে থাকে। মারককে এই লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি দ্বাদশপতি মঙ্গল। এর পরবর্তীতে মারক গ্রহকে এই আপনারা মানে শুভ অশুভ জেনেছেন, পাপ এবং মিত্র শত্রু গ্রহ জেনেছেন, মারক গ্রহ আলোচনায় আসবে। মঙ্গল সপ্তমপতি দ্বাদশপতি হওয়ার ক্ষেত্রে হয়, বিষলগ্নের ক্ষেত্রে কিন্তু মারক। তাই বলছে বুধ যদি মারক লক্ষণ যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু শুভ ফল বিষলগ্নের ক্ষেত্রে দেবে না। তাহলে এখানে দেখতে হবে যে কি কম্বিনেশনটা আপনার লগ্ন কুণ্ডলিতে বিদ্যমান আছে। দেখুন, এই বাচ্চার লগ্ন কুণ্ডলীর পঞ্চমে বৃহস্পতি, রবি এবং বুধ। তাহলে বুধ বৃহস্পতি কিন্তু এই লগ্নের ক্ষেত্রে পাপ, অশুভ, তাই তো? অষ্টম এবং একাদশপতি। তাহলে বৃহস্পতি যুক্ত বুধ যদিও অন্যান্য লগ্নের ক্ষেত্রে শুভ ফল দেয়, এক্ষেত্রে কিন্তু ঈষৎ শুভ ফল দেবে, একদম পূর্ণাঙ্গ শুভ ফল কখনোই দিতে পারবে না। কারণ বুধের ঘরে কন্যা রাশিতে বৃহস্পতি কখনো শুভ ফল দিতে পারে না। যদিও চতুর্থপতি পঞ্চমে রবি এখানে বসে আছে, এই জাতিকার বিদ্যা ভাবে শুভ প্রভাব আসবেই, কিন্তু যদি এর লেখাপড়া শুভ হয় তাহলে এর সন্তানাদির বা এর পরবর্তী জীবনে এর সন্তানের লেখাপড়ার কিন্তু বিঘ্ন ঘটবেই। লেখাপড়া শুভ হলে দেখবেন যে এর সন্তান ভাগ্য কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়বে বা সন্তানের জায়গায় কিন্তু একটু চিন্তাগ্রস্ত ভাব এসে যাবে। যেহেতু বিদ্যা এবং সন্তান একই সাথে এসে যাবে, আপনি যখন শিক্ষার কথা জিজ্ঞাসা করেছেন তখন কিন্তু অবশ্যই সেখানে পঞ্চম থেকে যেহেতু হায়ার এডুকেশনের বিষয় চলে আসছে, সন্তানের জায়গাটা চলে আসছে। চতুর্থে রাহু আছে, এডুকেশনের জায়গায় মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত খুব একটা খারাপ যাবে না। রাহু অবস্থানে কিন্তু লেখাপড়ায় সামান্য মনের দিক থেকে সে কিন্তু তার একটু অনীহা থাকে, কিন্তু রেজাল্ট এক প্রকার খারাপ হয় না, কারণ রাহু তীক্ষ্ণ মেধাবী করে তোলে তাদের লেখাপড়ার, মানে অল্পতে শর্টকাট টেকনিক ফলো করতে সহযোগিতা করে, খুব দ্রুত এরা সাজেশন তৈরি করে ফেলে, মানে সিস্টেমেটিক ওয়েতে পড়া তৈরি করে ফেলতে পারে। আর পঞ্চমে রবি, চতুর্থপতি পঞ্চমে রবি বসে আছে এই লগ্নের ক্ষেত্রে কিন্তু শুভ গ্রহ। চতুর্থপতি সবসময় কেন্দ্রপতি, বিষলগ্নের ক্ষেত্রে শুভ হচ্ছে শনি এবং রবি। তাহলে শুভ রবি যখনই পঞ্চমে বসে আছে চতুর্থপতি হয়ে, তাহলে সে এখানে লেখাপড়ার জায়গায় কিন্তু শুভ ফল দিবে, এ ব্যাপারে কোনো চিন্তার কারণ নেই। বুঝতে পারছেন? লেখাপড়া গেল। আচ্ছা, লেখাপড়ার পরে এবার আছে সপ্তম, বিবাহ। বিবাহ যখন হিসাব করবেন তখন সপ্তমের দিকে তাকাবেন এবং সপ্তম পতি কোথায় আছে সেটা দেখবেন। তাহলে এর হরস্কোপে কি আসছে? আপনি যেটা বললেন লগ্নে সপ্তমে শুক্র এবং শনি একসাথে বসে আছে, তাই তো? হ্যাঁ স্যার। তো শুক্র শনি সপ্তমে বসে আছে, স্বাভাবিকভাবে যে বিষয়টি এই লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি। কেন লগ্নপতি হওয়া সত্ত্বেও শুক্রকে এই লগ্নের ক্ষেত্রে পাপ ধরা হয়? লগ্নপতি তো প্রত্যেকের জন্য শুভ, প্রত্যেকের লগ্নপতি কিন্তু স্বাভাবিকভাবেই তার জন্য শুভ ফলই দিবে, কিন্তু যেহেতু এই লগ্নের লগ্নপতি এবং শুক্র ষষ্ঠপতি অর্থাৎ ঋণ, রোগ, বিপদোষের কারণ শুক্র সপ্তমে বসে আছে শনি যুক্ত হয়ে। স্বাভাবিকভাবে দেখুন সপ্তমে শনি, যদিও সপ্তমে শনি খারাপ ফল দেয় বিবাহের ক্ষেত্রে বলেন, যেহেতু সপ্তমে শনি কিন্তু তার বিবাহের বিলম্ব ঘটানো, লেট ম্যারেজ, হ্যাঁ, এই বিষয়গুলো বা বিবাহের প্রতি অনীহা এমন কিছু বিষয় এনে দেয়। তবে যেহেতু শুক্রযুক্ত শনি, বিবাহের ক্ষেত্রে একটু বিলম্বও হতে পারে, তবে বিয়ে হবে। আর বিলম্বর ব্যাপারের সাথে সাথে কিন্তু আবার খুব কম বয়সেও বিবাহের যোগ দেখা যায়, কারণ যখনই এই শনি সপ্তমে থাকে তাদের বিবাহের ক্ষেত্রে বয়সের তারতম্য দেখা যায় কিন্তু।
সেটা খুব কম বয়সে যদি বিয়ে হয় তাহলে হতে পারে, না হলে কিন্তু বিয়েটা একটু দেরিতেই হবে, মানে একটু বিলম্বে হবে। দেখুন সপ্তমে শনি যদিও আছে, বড় ঘরে বিয়ে হবে আপনার মেয়ের, এটা পরবর্তীতে দেখে নেবেন। কারণ অন্য লগ্নের ক্ষেত্রে সপ্তমে শনি থাকলে কেমন ফল দেয় সেটি এখন বলছি না, তবে যেহেতু বিষলগ্ন, বৃষলগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে নবমপতি, ভাগ্যপতি এবং কর্মপতি, নির্দোষ রাজ্যকারক গ্রহ, সপ্তমে বসে আছে। হ্যালো, 10টা বাজে স্যার। হ্যাঁ 10টা বাজে। আমি এই বিষয়টা একটুখানি আলোচনা করে ছেড়ে দেবো, এখনই ছেড়ে দেবো, কারণ আমারও অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে। ঠিক আছে, এবার এই যে বিষয়টি, সপ্তমে যেহেতু শনি যুক্ত হয়ে বসে আছে, স্বাভাবিকভাবে সপ্তমে শনি ভালো ফল দেয় না, কিন্তু এক্ষেত্রে রাজ্যকারী শনি কিন্তু বড় ঘরে বিবাহ এবং তার আয়ুর জায়গা কিন্তু বৃদ্ধি করছে। যদিও অষ্টমে মঙ্গল আছে, বিবাহিত জীবন কেমন হবে সে বিষয়টি কিন্তু প্রশ্নযুক্ত হয়। বৃহস্পতির ক্ষেত্রগত মঙ্গল যদিও, তবুও বিষলগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি অষ্টম ভাব, মানে ধনু রাশিতে বসে আছে মঙ্গল, তাই তো অষ্টমে মঙ্গল আছে তো, সুতরাং কিন্তু ভৌম দোষ আসবে, অর্থাৎ মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু এখানে এসে যাবে। সুতরাং এই ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যায়, স্বাভাবিকভাবে দাম্পত্য জীবনে কিন্তু ঝামেলা জটিলতার একটা ঘটনা কিন্তু আসতে পারে। ঠিক আছে, পরবর্তীতে আপনি ডিটেইলস এইসব বিষয় শুনুন। যদি কখনো কারো পার্সোনাল হরোস্কোপ নিয়ে আলোচনা করতে চান, পার্সোনাল হরোস্কোপ নিয়ে আলোচনা করতে এটা সময় লেগে যায় প্রচুর, আর স্বাভাবিকভাবে হরোস্কোপ বিচার করতে গেলে যে টাইমটা দরকার ক্লাসে টাইমটা দেওয়া সম্ভব না। এজন্য আপনারা যদি কিছু থাকে কখনো সেটা অবশ্যই সেই সুযোগ পাবেন বা সেগুলো আলোচনা করা হবে। ঘরোয়া একটা ক্লাস হলো, অনেকের কিছু কিছু বিষয়ে প্রশ্ন ছিল বা আমি দেখলাম। আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে শেষ করার আগে, শেষ করে ফেলবো এখনই, আপনারা প্রত্যেকেই পড়াশোনা করুন। এই যারা যারা অন্তত ক্লাস নোটস গুলো বা যা শিখছেন সেগুলো সেগুলো পড়ুন, একবার দুবার তিনবার পাঁচবার, আগামী সপ্তাহ যতগুলো ক্লাস আছে সবগুলো রিভিউ করুন। যদি আপনারা না পড়েন তাহলে কিন্তু এই পরবর্তীতে এগুলো কিন্তু আবার পুনরায় এগুলো জানা শেখা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে, আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন। সুতরাং পড়াশোনা করুন, প্রশ্ন তৈরি হবে, জানতে পারবেন তখনই বেশি। ঠিক আছে, সুতরাং ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। 10টা বেজে গেছে, আগামীতে আবার দেখা হবে আগামী সপ্তাহে যদি ঈশ্বর বাঁচিয়ে রাখে। হ্যাঁ, আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।